হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ক্লাস। ফিজিক্সের পর্যায়ক্রমিক ম্যারাথন ক্লাসের সেকেন্ড ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গতকালকে বলেছিলাম আমাদের 3 দিন টানা হচ্ছে ফিজিক্স হবে, শুক্র শনি রবি। তো আজকে হচ্ছে 2 নম্বর দিন, শনিবার। শুক্রবারের পর আমরা আজকে আবার শনিবারে আপনাদেরকে ফিজিক্সের আরেকটা ক্লাসে ওয়েলকাম করতেছি। আমার সাথে প্রায় 350-র মতো মানুষ অলরেডি কানেক্ট হয়ে গেছে। কমেন্ট করতে করতে হয়তো সেটা 400-র ঘরে চলে যাবে। তো আহ, আমরা ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে সব থেকে বেশি ডিল করা হয়, যে চ্যাপ্টারটা হচ্ছে সবাই ফিজিক্স পড়তে যে ভয় পায়, সেই চ্যাপ্টারটা স্পেশাল চ্যাপ্টার ভেক্টর। সেই ভেক্টর অলরেডি শুরু করে দিছি। তো ভেক্টর চ্যাপ্টারটা প্রথম যখন আপনি খুলবেন, প্রথম খোলার পর মনে হয় আর এই ভেক্টরের সংজ্ঞা বলতেছে, এগুলো তো 9-10-এই শিখছিলাম। তারপর হচ্ছে ভেক্টরের বিভিন্ন টাইপ বলতেছে, সহজ সহজ। আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর অনেক কঠিন হইতে থাকে। তো এটার ব্যাপারে আমার একটা আইডিয়া আছে, আমার একটা থিঙ্কিং আছে। থিঙ্কিংটা হচ্ছে এরকম, দেখেন, যদি আপনি কখনো জিমে যেয়ে থাকেন, প্রথম দিন যদি জিমে যান, আপনার কাছে কি অনুভব হয়? আপনার কাছে অনুভব হয় যে আরে আমি তো একটা নর্মাল ওয়েটই উঠাইতে পারতেছি না, আমি তো পুশ আপ দিতে পারতেছি না, আমি তো চিন আপ দিতে পারছি না, কিছুই পারতেছি না। আপনার নিজের কাছে দুর্বল ফিল হয়। দেখেন তো আপনার কাছে যে দুর্বল ফিল হয়েছে, কেন ফিল হয়েছে? বিকজ আপনি স্ট্রং হইতে চাইছেন। দ্যাটস ওয়াই আপনাকে দুর্বলতার মধ্যে দিয়ে, দুর্বল ফিল হওয়ার মধ্যে দিয়ে যাইতে হয়েছে। আপনি যখন লাইব্রেরিতে যাবেন পড়াশোনা করতে, লাইব্রেরিতে পড়াশোনা করতে গেলে যখন বই নিয়ে অনেকক্ষণ টানা পড়বেন, তখন মনে হয় আরে ধুর, আমি তো কিছুই পারি না, এতক্ষণ ধরে পড়ে এই কয়টা পেজই পারলাম না। নিজের কাছে ইনফিরিয়র ফিল হবে, নিজেকে বোকা মনে হবে, নিজেকে গাধা মনে হবে। বাট এই জিনিসটা কন্টিনিউ করলে কি হবে? আপনি একসময় একটা জিনিয়াস ট্যালেন্ট মানুষে পরিণত হবেন। তো ওই ট্যালেন্ট হইতে হইলে প্রথমে কিছুদিন নিজেকে গাধা হইতে হয়, কিছুদিন কিছুদিন নিজেকে বোকা হইতে হয়। স্ট্রং হইতে গেলে প্রথমে কিছুদিন ইনফেরিয়র, আমি দুর্বল, আমি এই ওয়েটটাই হচ্ছে উঠাইতে পারি না, সেটার মধ্যে দিয়ে যাইতে হয়। ঠিক একই রকম ভাবে ভেক্টর পড়তেছেন, আমি উইদাউট এনি ডাউট বলতে পারি যে সায়েন্স যখন আপনি শুরু করবেন, আপনি ইন্টার যখন শুরু হয়, ম্যাথ ক্লাস করা শুরু করবেন, দেখবেন ম্যাথে সব বুঝতেছেন, কেমিস্ট্রি অনেকটুকু বুঝতেছেন। বাট ফিজিক্স যখন আপনি শুরু করবেন, আপনার কাছে মনে হবে সামথিং হেভি, সামথিং অনেক বেশি ভারী ভারী মনে হচ্ছে। তো ওই ব্যাপারটাই বলবো যে জিমে গেলে প্রথম দিন আপনার কাছে অনেক কষ্ট মনে হয় এই কারণেই, বিকজ ওটা যদি আপনি ওভারকাম করতে পারেন, আপনি অনেক স্ট্রং হবেন। ফিজিক্স হচ্ছে সেই জায়গা, যেই স্টুডেন্টটা ফিজিক্সে স্ট্রং হয়, সে সায়েন্সের সব জায়গায় স্ট্রং হয়। তো সেই স্ট্রংটা হওয়ার জন্য আপনাকে ফার্স্টে কিছুটা উইক হওয়া লাগবে। ভেক্টরের মধ্যে আপনারা অলরেডি অনেকগুলো ক্লাস করে ফেলছেন, আপনারা জানেন এই জিনিসটা আস্তে আস্তে ভারী হচ্ছে। আপনার নিজের কাছে মনে হয় এটা পারি না, ওইটা পারি না। বাট আপনি লেগে থাকবেন, চেষ্টা করবেন, একটা সময় মাথা সব ঢুকে যাবে। যেদিন ঢুকে যাবে সেদিন আপনি সেই জিমে যাওয়া মানুষটা 1 বছর টানা লেগে থাকলে যেই জায়গায় পৌঁছে, আপনিও সেই জায়গায় পৌঁছায় যাবেন। তো শেখার জগতে, স্ট্রং হওয়ার জগতে সকলকে ওয়েলকাম করতেছি। লেটস বিগিন দ্য ক্লাস। আমরা এই পর্যন্ত যা যা কিছু করে আসছিলাম, আমি যদি একটু সংক্ষেপে 30 সেকেন্ডে বলি, আমরা সোফার করছিলাম হচ্ছে ভেক্টর কি, ভেক্টরের প্রকারভেদ গুলো আমরা করে আসছি, হচ্ছে ভেক্টরের বিভিন্ন টাইপ অর্থাৎ প্রকারভেদের মধ্যে চলে আসছে। ভেক্টরের লব্ধি বের করার অনেকগুলো টেকনিক ছিল, ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি, বহুভুজ বিধি, অনেকগুলো। স্পেশাল ছিল হচ্ছে সামান্তরিক বিধি, বিকজ বাদ বাকি বিধিগুলো দিয়ে জাস্ট চিত্র থেকে বের করা যায়। তো সামান্তরিক বিধি স্পেশাল ছিল এই কারণে লব্ধির মান বের করতে পারতাম, ওই যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2p/q cos আলফা। আমাকে দুই একজন বলতেছে ভাইয়া সাউন্ড কম, বাকিরা একটু আমাকে জানায়েন তো সাউন্ড কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। অনেক মানুষ আমাকে সালাম জানাইছেন, সকলকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আশা করি আপনারাও ভালো আছেন। আর সাউন্ডের ব্যাপারটা দেখতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, সবকিছু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যেখানে আমরা ছিলাম, আমরা পড়াশোনা করছি হচ্ছে আচ্ছা সাউন্ড ঠিক আছে, ওকে। সাউন্ড ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম, আমার কি একটু করে ধরবে এটা? ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের লব্ধির মান বের করা শিখছি, আর ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার 2p cos আলফা। ওইটা দিয়ে চাইলে আমি একটা ক্লাসের মধ্যে 2-3টা এক্সাম্পল দিয়ে শেষ করে দিতে পারতাম, বাট আমি আপনাদেরকে চারটা দিয়ে, চারটা ভেক্টরের লব্ধি সেই আহ, ওই সামান্তরিকের বিধির সাহায্যে কিভাবে বের করতে হয় সেটা দিয়ে প্যারা খাওয়ায় খাওয়ায় করছি। কেন যেন এতবার এতবার করতে করতে আপনার মাথায় জিনিসটা একদম সেট হয়ে যায়। তারপর আমরা লাস্ট ক্লাসে কি শিখছি? উপাংশ শিখছি। উপাংশটা তার আগের ক্লাসেও শিখছি, উপাংশ দিয়ে লম্বাংশ উপাদ্যের সাহায্যে কিভাবে অনেকগুলো ভেক্টর সলভ করতে হয় সেগুলো দেখছি। তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রথমে নদী নৌকার অঙ্ক জিনিসপাতিগুলো করব, তারপর কিছু ম্যাথ করব, তারপর ভেক্টরের বিয়োগ, এবং তারপর ভেক্টর চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ডিফিকাল্ট পার্ট আপেক্ষিক বেগ, সেই জিনিসগুলো করব। তো প্রথম পার্টটা হয়তো একটু ইজি, পরের পার্টটা একটু টাফ। আমরা শুরু করি।
শুরু করলে হচ্ছে আমরা আস্তে আস্তে এই জায়গাটায় পৌঁছায় যাব। তো আজকের ক্লাস হচ্ছে আগের ক্লাসগুলোতে আপনি যা যা পড়ছেন সবগুলোর হচ্ছে অ্যাপ্লিকেশন বলতে পারেন, সেই অ্যাপ্লিকেশন হচ্ছে আজকে থেকে শুরু হবো। ঠিক আছে? আচ্ছা, এইচডব্লিউ দিছিলেন, এইচডব্লিউ আপনারা সাবমিট করবেন ইনশাল্লাহ, আমরা চেক করব এবং আমিও চেষ্টা করব, আমি চেষ্টা করব না, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা ভাইয়া নিজে করে গ্রুপে আপলোড দিয়ে দিব, বাট একটু সময় নিব। আগে দেখবো আপনারা কেউ করে জমা দিতে পারেন কিনা, যদি কারোটা হয় তাকে আমি কংগ্রেচুলেট করব, তারপর আমি নিজে করে, যে আমি নিজে হইলে কিভাবে করতাম সেটা আমি খাতায় করে আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এইটা সেই স্ট্র্যাটেজি প্রতিদিনই বলি। প্রতিদিন কেন বলি, কারণ এমনকি আমাদের সব থেকে পাওয়ারফুল যে বুক রিমাইন্ডার হিসেবে কোরআন শরীফ, সেখানেও হচ্ছে একই ঘটনা বা হচ্ছে একই উপদেশ বারবার রিপিট করা হয়, কারণ আমরা মানুষ, আমরা হচ্ছে উপদেশ রিমাইন্ডার দেওয়া হইলে আমরা হচ্ছে এটা থেকে বেনিফিট পাই, আমরা আমাদের নিজেকে ওই অনুযায়ী গাইড করতে পারি। তো আমাদের পড়াশোনার মেইন পার্ট এখন শুরু হচ্ছে। আপনাদের একটু কমেন্ট গুলো দেখে নিই। আচ্ছা, অনেকের পোস্ট পেন্ডিং আছে। ঠিক আছে ভাইয়া, আজকে রাতে হয়তো ক্লাস থেকে বের হইতে হইতে 11টার কাছে বেজে যাবে। আজকে রাতে না পারলেও ভাইয়া কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ সবারটা অ্যাপ্রুভ করে দিব, এবং আমি যতটুকু পারি, যত জনেরটা পারি ইনশাল্লাহ হচ্ছে আমি চেক করে দিব ইনশাল্লাহ। আর আমি নিজেও আপনাদের জন্য হোমওয়ার্কটা করে গ্রুপে আপলোড দিব, তো ডোন্ট ওয়ারি, বাট তার আগে আপনাদেরটা দেখতে চাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে শুরু করতেছি নদী নৌকার অঙ্ক। ঠিক আছে, সবাই একসাথে একটু শক্তি দিয়ে আমরা প্রথমে আধা ঘন্টা থেকে 40 মিনিট নদী নৌকা নিয়ে অনেক কাজ করব, তারপর না হয় 5 মিনিট একটা ব্রেক দিব। সো প্রথম আধা ঘন্টা একটু ফোকাস করতে হবে সবাইকে। ঠিক আছে, অলরেডি আমার সাথে 650 থেকে 650 কাছাকাছি মানুষ কানেক্ট হয়ে গেছে, ফেসবুক সহ হয়তো 700-র মতো মানুষ হবে। সবাই মিলে খুব দ্রুত আমরা এই জিনিসটা বুঝে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে শুরু করতেছি কিভাবে। ধরেন আমাদের কাছে একটা নদী আছে। তো একটা নদী, নদীর এই পার থেকে ওই পারের যে দূরত্ব সেটাকে বলা হয় ডি, নদীর প্রস্থ। দেখেন নদীর প্রস্থ, এটা আমরা কি বলছি, ডি। এটা মানে কি, একটা পার থেকে অপর পারের পর্যন্ত দূরত্ব। এই নদীতে একটা স্রোতের বেগ আছে। স্রোতের বেগ কি, সামনের দিকে যায়, স্রোত কি সামনের দিকে প্রবাহিত হয়, তো স্রোতের বেগ হচ্ছে ইউ। আর এই নদীতে একটা নৌকা আছে, তো নৌকাটা কত বেগে যাবে, সেই নৌকার যে বেগ, সেই নৌকার বেগ হচ্ছে ভি। তাহলে ভাই এখানে কি কি জিনিস আছে, এখানে আমরা সোফার 3-4টা রাশি সম্পর্কে জানলাম। একটা নদী, নদীর এক পার থেকে অপর পার পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে ডি। এটাকে কি বলা হয় ভাইয়া, এটাকে বলা হয় নদীর প্রস্থ। নদীতে স্রোত কি অলওয়েজ সামনের দিকে ফ্লো হয়, সামনের দিকে স্রোত চলে আসতেছে, তো স্রোতের বেগ এইটা হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল দেওয়া আছে, স্রোতের বেগটা হচ্ছে ইউ। ঠিক আছে, তারপর আছে কি নৌকার বেগ, নৌকাটা কত বেগে যাচ্ছে সেই নৌকার বেগটা হচ্ছে আমাদের ভি। তাহলে এই কয়টা জিনিস হচ্ছে আমরা সোফার দেখলাম। আচ্ছা, এরপর স্রোতের বেগের সাথে কত কোণ করে নৌকাটা রওনা দিছে সেটা হচ্ছে আলফা। এই যে স্রোতের বেগ, স্রোতের বেগের সাথে কত অ্যাঙ্গেল করে নৌকাটা রওনা দিছে সেটা হচ্ছে আলফা। আর একটা নৌকা, তাকে যদি নিজস্ব বেগ নাও দেওয়া হইতো, অর্থাৎ নৌকার মধ্যে কোনো মোটর বা ইঞ্জিন নাই, আলাদা করে কোনো কিছু দেওয়া হয় নাই, তারপরও জাস্ট হচ্ছে আমরা করলাম কি, এই স্রোতের মধ্যে নৌকাটাকে রেখে দিলাম, তারপরও কি হবে, স্রোতের বেগের কারণে নৌকাটা সামনের দিকে চলে আসবে। তাহলে নৌকাকে নিজস্ব কোনো বেগ না দিলেও স্রোতের বেগ সে অলরেডি পায়। তার উপর যদি নৌকার নিজস্ব একটা বেগ থাকে, তাহলে আলটিমেটলি কি হবে, নৌকার উপর দুইটা বেগ হবে, একটা এই দিকে আর আরেকটা হচ্ছে নৌকার নিজস্ব বেগ। দুইটা মিলে যে লব্ধিটা হবে, ধরলাম লব্ধিটা হচ্ছে আমার এই রকম কোন একটা দিকে লব্ধি চলে আসলো, তাহলে এই লব্ধিটা স্রোতের বেগের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে, এটা হচ্ছে থিটা। তাহলে লব্ধি বেগের কোণ কার সাথে, স্রোতের সাথে, সেটা হচ্ছে থিটা। আর নৌকা যে কোণে রওনা দেয় সেটা হচ্ছে আমার আলফা। তাহলে আমরা প্রথমেই হচ্ছে আমাদের পরিচিতিগুলো জেনে নিলাম, আমরা যেই জিনিসগুলো নিয়ে কাজ করব সেটা জেনে নিলাম। আপনারা একটু দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা।
আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছি কিনা আমাদের পরিচিতিগুলো আমি আরেকবার একটু সংক্ষেপে রিপিট করব। এই হচ্ছে একটা নদী, এই নদীর এক পার থেকে অপর পার পর্যন্ত দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ। নৌকাটা কত বেগে যাচ্ছে, সরি স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে ইউ। নৌকার নিজস্ব বেগ কত, সেটা হচ্ছে ভি। তো এই স্রোতের বেগ এবং নৌকার নিজস্ব বেগ দুইটা মিলে লব্ধি যেটা, সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ। আর এই লব্ধি বেগটা কত কোণ তৈরি করবে স্রোতের সাথে বা সামনের দিকের সাথে, সেটা হচ্ছে থিটা। এই হচ্ছে আমাদের সিচুয়েশন ছিল। এখন আমরা এইটার উপর ভিত্তি করে সামনের দিকে যাব। তাহলে আমরা প্রথম যে টপিকটা নিয়ে কাজ করব সেটা কি, মিনিমাম ডিস্টেন্সে মিনিমাম ডিস্টেন্সে নদী পারাপার। মিনিমাম ডিস্টেন্সে নদী পারাপার সেটা হচ্ছে আমরা প্রথমে করব। তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে ভাইয়া মিনিমাম ডিস্টেন্স বলতে কি বোঝায়। ধরেন আমি নদীটা আরেকবার আঁকলাম, এই হচ্ছে নদীটা। ওকে, তাহলে এখন চিন্তা করেন আমি যদি এইখান থেকে রওনা দিই, আমি তো এইভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, অনেক ভাবেই তো যেতে পারি। আমি যদি চাই একেবারে মিনিমাম ডিস্টেন্সে নদীটাকে পাড়ি দিব, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একেবারে সোজাসুজি এই পার থেকে ওই পারে যেতে হবে। তো আমি যদি সোজাসুজি এই পার থেকে ওই পারে যাই, তাহলে কি আমি মিনিমাম ডিস্টেন্সে নদীটা পাড়ি দিতে পারবো। কারণ আপনারা জানেন দুইটা বিন্দুর মাঝখানে বা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে লম্ব দূরত্বটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। কারণ যদি লম্ব ভাবে যেতে পারি তাহলে হচ্ছে আমি সব থেকে কম পথে নদীটা পাড়ি দিতে পারবো। এখন একটু খেয়াল করেন ভাইয়া, আমার তো স্রোতের একটা বেগ আছে ইউ। ইউ কি ছিল, স্রোতের বেগ। আর নৌকার একটা বেগ ছিল, সেটা হচ্ছে ভি। ভি কি ছিল, নৌকার বেগ। আচ্ছা, এখন যদি আমার স্রোতের বেগ এইদিকে হয়, নৌকার বেগ এইদিকে হয়, প্রথম কথা হচ্ছে অনেকে মনে করতে পারে ডিরেক্টলি যে ভাই আমার নৌকা যদি সোজা এইভাবে রওনা দেয় তাহলে আমি সোজা ওই পারে পৌঁছে যাব। অ্যান্সার হচ্ছে না। নৌকা যদি এইভাবে রওনা দেয় তাহলে কি হবে, নৌকার বেগ এদিকে, স্রোতের বেগ এদিকে। ধরেন আমি এইভাবে বলি, ধরেন নৌকার বেগ এদিকে, স্রোতের বেগ এদিকে, তাহলে দুইটা মিলে লব্ধি হবে কি এই দিকে। তাহলে নৌকাটা তখন এইভাবে ওই পারে যায় পৌঁছাবে। তো এইভাবে পৌঁছাইলে তো মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দেওয়া হলো না। মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দিতে হলে নৌকাটাকে সোজা ওই পারে যেয়ে পৌঁছাইতে হবে। তাহলে নৌকাটা যদি সোজা ওই পারে পৌঁছাইতে হয়, তাহলে লব্ধি বেগটা যেদিকে, নৌকাটা ওই দিকে যাবে। তাহলে লব্ধি বেগ যদি এই দিকে হইতে হয়, তাহলে নৌকাটাকে একটু এইদিকে বাঁকা করে রওনা দিতে হবে। তাহলে আমি যদি বলি যে আমাকে নৌকাটাকে কোন দিকে রওনা দিতে হবে, নৌকাটাকে একটু যদি বাঁকা করে রওনা দেওয়া যায়, নৌকাটা যদি একটু বাঁকা করে রওনা দেয়, তাহলে হচ্ছে এই ইউ আর এই ভি, ইউ আর ভি তাদের লব্ধি তখন এই দিকে চলে আসবে। লব্ধিটা ধরলাম ডাব্লিউ। লব্ধি যদি এই দিকে হয়, সোজা লম্ব দিকে হয়, তাহলে নৌকাটা সোজা লম্ব হবে ওই পারে যে পৌঁছাইতে পারবে। তখন আমরা মিনিমাম ডিস্টেন্সে নদীটা পাড়ি দিতে পারবো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মিনিমাম ডিস্টেন্সে নদী পাড়ি দিতে হলে অবশ্যই লব্ধি কোণটা কত ডিগ্রি হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন তো, লব্ধি কোণ যদি আমরা বলি যে tan 90, এটা ভাইয়া কার সাথে উৎপন্ন কোণ, ইউ এর সাথে উৎপন্ন কোণ। তো ইউ নিচে একা থাকবে, ভি সাইন আলফা, ভি কজ আলফা। ঠিক আছে, কেউ কি ভাই আমাকে বলতে পারবেন যে tan 90 ডিগ্রি এটার মান কত, tan 90 ডিগ্রি এটার মান কত? আমি আপনাদের কমেন্ট গুলো একটু দেখতেছি। আমাকে অনেকেই জানাইছে এটা হচ্ছে 1/0 বা হচ্ছে ইনফিনিটি, 1/0 বা ইনফিনিটি। ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1/0 ইজ ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে একটু দেখেন, আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাই, ইউ প্লাস ভি কজ আলফা এটার সাথে 1 গুণ হয়েছে, আর এদিকে জিরোর সাথে ভি সাইন আলফা গুণ হয়ে 0। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ।
এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু খাতায় সবাই এরকম বক্স করে রাখবো। গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস আমরা হচ্ছে বক্স করে রাখবো। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে আমরা কি পাই, তাহলে আমরা বলতে পারতেছি cos আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, বা এখান থেকে আপনাকে যদি আলফা বের করতে বলে, আলফা আসলে কি cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এই হচ্ছে আপনার অ্যাঙ্গেল। তাহলে এটা কি অ্যাঙ্গেল বের করলাম আমরা? এই অ্যাঙ্গেলটা বের করছে হচ্ছে মিনিমাম মিনিমাম ডিস্টেন্সে যদি নদী পার হইতে হয়, বা লম্বা লম্বি ভাবে যদি নদী পার হইতে হয়, বা আড়াআড়ি ভাবে যদি নদী পার হইতে হয়, তাহলে আমাকে কত কোণে রওনা দিতে হবে, কত করে রওনা দিলে আমি সোজাসুজি অপর পারে পৌঁছাবো। তাহলে আমরা এই জিনিসটার টাইটেল কি দিতে পারি ভাইয়া? আমরা টাইটেল দিতে পারি কত কোণে রওনা হলে সোজাসুজি বা আড়াআড়ি আমরা তাহলে বের করে ফেললাম যে কত কোণে রওনা দিলে সোজাসুজি বা আড়াআড়ি ভাবে নদী পার করা যায়। এখানে একটা কথা একটু বলে রাখি আপনাদের জন্য, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন সোজাসুজি, সোজাসুজি সম্ভবত সোজাসুজি যে কথা, লম্ব ভাবে একই কথা, আড়াআড়ি ভাবে তাহলে এই কয়েকটা লাইন একটু মনে রাখতে হবে যে সোজাসুজি ভাবে নদী পাড়ি দেওয়া, তারপর হচ্ছে লম্বভাবে নদী পাড়ি দেওয়া, আড়াআড়ি ভাবে নদী পাড়ি দেওয়া, ন্যূনতম পথে নদী পাড়ি দেওয়া, সবগুলো হচ্ছে একই জিনিস। এই চারটা যে কোনো ল্যাঙ্গুয়েজে আসতে পারে, আপনাকে কোশ্চেন আসতে পারে সোজাসুজি ভাবে নদী পাড়ি দিতে হলে কত কোণে রওনা দিতে হবে, আড়াআড়ি ভাবে পাড়ি দিতে হলে কত কোণে রওনা দিতে হবে, লম্বা লম্বি ভাবে পাড়ি দিতে হইলে কত কোণে রওনা দিতে হবে। তো সবগুলা যে সিনোনিম এটা আপনাকে জানা থাকা লাগবে। তাহলে আমরা যেখানে ছিলাম এই জায়গাটা যাদের তোলা দরকার, ভাইয়া কথা বলার মাঝে মাঝে আমরা দ্রুত হচ্ছে তুলে নিব, ঠিক আছে? তাহলে আমরা পুরো প্রসেসটা কি করছি, এইদিকে ছিল স্রোতের বেগ, আমরা নৌকাটাকে একটু বাঁকা করে রওনা দিছি। কেন বাঁকা করে রওনা দিছি? কারণ এভাবে যদি বাঁকা করে রওনা দিই তাহলে লব্ধিটা মাঝামাঝি এরকম 90 ডিগ্রিতে পেতে পারবো। আর লব্ধি 90 ডিগ্রি হইলেই একমাত্র আমরা সোজাসুজি ওই পারে পৌঁছাইতে পারবো। তখন লব্ধির কোনটা 90 ডিগ্রি সেটা বসায় আমরা বের করলাম যে আলফার মানটা কত, অর্থাৎ এই স্রোতের বেগের সাথে কত কোণে নৌকাটা রওনা দিলে আমি সোজাসুজি ওই পারে পৌঁছাতে পারবো। তাহলে এখানে কজের মানটা দেওয়া থাকে, যদি হচ্ছে আমার ইউভি দেওয়া থাকে তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এখান থেকে এই জিনিসটা পেয়ে যাব। তাহলে এইটুকু পার্ট পর্যন্ত আশা করি সবাই ধরতে পারছেন। আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যেহেতু শুরুর দিকে স্টার্ট করার সময় একটু জড়তা কাজ করে, আমাকে একটু হচ্ছে জানাবেন যে এইটুকু পর্যন্ত সবাই কি ধরতে পারছেন কিনা, যে কত কোণে আমরা রওনা দিচ্ছি। আর এই সূত্রটা মুখস্থ করা লাগবে কিনা, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এই সূত্রটা আপনাকে মুখস্থ থাকা লাগবে। ওকে, আমাকে অনেকগুলো কমেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আর আমাকে অনেক সময় অনেকে হচ্ছে কমেন্ট করেন যে ভাইয়া আমি এতবার কমেন্ট করলাম আমার কমেন্টে রিপ্লাই দিলেন না। কিন্তু ভাই আমি যদি আপনাকে এই জায়গায় থেকে দেখাইতে পারতাম, মানে আমি যখন স্ক্রিনের দিকে তাকাই 1 সেকেন্ডের মধ্যে প্রায় 15 থেকে 20টা কমেন্ট আসে। আমি যদি এইভাবে জাস্ট তাকায়ও থাকি, হা করে তাকায় থাকি, বোর্ডে না লিখে, তারপরও আমার পক্ষে সবগুলা কমেন্ট দেখা সম্ভব না। তো আমি চেষ্টা করি সবারটা দেখার, বাট চাইলেও আসলে সবারটা সম্ভব না। একটু আপনারা যাদের কোনো কমেন্ট যদি এমন হয় যে খুব ইম্পর্টেন্ট, আপনার এটা জানা এখনই দরকার, মোস্ট অফ দ্য কেসেস হবে কি আপনি যেটা জানতে চাচ্ছেন, দেখবেন আপনি যেটা জানতে চাচ্ছেন ওই কথাটাই ভাইয়া 5-10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে ওইটা সামহাও রিপ্লাই দিয়ে দিব, বা ওই টপিকটা সামনে পড়ানো হলে এটা অ্যান্সার পেয়ে যাবেন। তাও যদি মনে হয় না পান, তাহলে ওইটা হচ্ছে 2-3 বার কমেন্ট করবেন। তারপরও না পাইলে আমাদের গ্রুপ আছে এইচএসসি 26 কিউআর, ওই গ্রুপে আমাদের থেকে জানতে চাবেন, ওইখানে অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা এর পরের অংশে একটু যাই। এর পরের অংশ হচ্ছে আমরা কি করব, এর পরের অংশে দেখেন আমরা সিকোয়েন্সিয়ালি আগাচ্ছি। তাহলে আমাদের সিস্টেমটা কি ছিল, এই হচ্ছে আমাদের নদীটা,
আচ্ছা, তাহলে আমরা তো এইটুকু পর্যন্ত বের করে ফেললাম। এখন আমরা একটু জানতে চাই লব্ধি বেগের মান কত। ধরেন আমরা একটু জানতে চাই যে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়ালস টু কত। আমরা মনে আছে দুইটা ভেক্টর, ধরেন এখানে একটা ভেক্টর আছে ইউ, এখানে একটা ভেক্টর আছে ভি। সো ইউ আর ভি তাদের লব্ধি হচ্ছে ডাব্লিউ। সো এখন আমরা যদি দুইটা ভেক্টরের লব্ধি করি তাহলে কি করতে হবে, রুট ওভার ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু মান বসাবো। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u। একটা কাজ আমি করব, দেখি এই কাজটা আমি করার পর যে যে ধরতে পারবেন আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে ভাইয়া ধরতে পারছি। যারা ধরতে পারবেন একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাবেন সাথে সাথেই, দেখেন ধরতে পারছেন কিনা। ওকে, অনেকেই বলছে পারছি। তো আমি একটু আগে আপনাদের খাতায় একটা জিনিস বক্স করে রাখতে বলছিলাম। দেখেন এই যে এইখানে মনে আছে ভি কজ আলফার মানটা কত হইতো, মাইনাস ইউ, কখন যখন আমি লম্বভাবে পাড়ি দিতে চাই। তাহলে ওইটাই আমি কিন্তু করছি, এই যে এই ভি কজ আলফার জায়গায় সেই মাইনাস ইউটা বসাইছি। তখন এটা দুইটা মিলে মাইনাস 2 স্কোয়ার, তো ভি স্কোয়ার থেকে একটা ইউ স্কোয়ার বাদ গেলে এটা থাকে। তাহলে লব্ধি বেগের মান কত সেটা আমরা পাইছি। তাহলে আমরা কি কি পেলাম, আমরা হচ্ছে এই পর্যন্ত পাইছি আমাকে লম্বভাবে পাড়ি দেওয়ার জন্য কত কোণে রওনা দিতে হবে, কত বেগে যায় আমি পৌঁছাবো, অর্থাৎ লব্ধি কত বেগে যায় আমি ওই পারে পৌঁছাবো সেটা আমি পেয়ে গেলাম। এরপর আমাকে যেটা বের করতে হবে সেটা কি, সেটা হচ্ছে কত সময় লাগবে। আচ্ছা, এখন দেখেন সময়ের হিসাবটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা জানি এস ইকস টু ভিটি, এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। এটা কিসের সূত্র, এটা হচ্ছে সমবেগের সূত্র, তাই না? এটা হচ্ছে সমবেগের সূত্র, এটা আমরা সবাই জানি। তাহলে দেখেন আমরা যখন নদী পাড়ি দিচ্ছি, লব্ধি স্যার লব্ধি আর ধরলে হয়তো বই বুঝতে ইজি হতো। একজন কমেন্ট করছে ভাইয়া লব্ধি তো আমরা সবসময় আর ধরে আসছি। লব্ধি সাধারণত আর ধরা থাকে, কিন্তু নদী নৌকার অঙ্ক যখন ভাই আপনি করতে যাবেন তখন দেখবেন বইয়ের সকল অঙ্ক নদী নৌকার অঙ্কর ক্ষেত্রে, অর্থাৎ স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটা মিলে যে লব্ধি বেগে নৌকাটা যায় সেটা হচ্ছে ডাব্লিউ ধরছে। কারণ আমি যদি আপনাকে আর ধরে করাই, কিন্তু আপনি যখন বই পড়তে যাবেন তখন যখন দেখবেন ডাব্লিউ আছে তখন আপনি তালগোল পাকায় ফেলবেন। এই জন্য সবাই যেন এক নিয়মে আগাইতে পারি, এই জন্য আমরা নৌকার লব্ধি বেগটা ডাব্লিউ পড়ছি। আপনি কিন্তু নৌকার লব্ধি বেগ শুধু ফিজিক্সে পড়বেন না, ম্যাথের সেকেন্ড পেপারে বলবিদ্যা পড়বেন, ওইখানেও দেখবেন নৌকার লব্ধি বেগটা ডাব্লিউ ধরছে। তো আমরা ডাব্লিউ আকারে মনে রাখবো। এখন দেখেন আমরা বের করতে চাচ্ছি এই পার থেকে ওই পারে পৌঁছতে কত সময় লাগবে। এখন দেখেন সময়টা কিভাবে বের করব, এস ইকুয়ালস টু ভিটি সমবেগের সূত্র। এখানে তো কোনো ত্বরণ টরণ কিছু নাই, তাহলে সবই হচ্ছে সমবেগ। তাহলে আমি এখান থেকে টি ইকুয়ালস টু কি আমি আচ্ছা এভাবে বসাই, আমাকে আসলে কতটুকু দূরত্ব পাড়ি দেওয়া লাগছে, আমাকে ডি পরিমাণ দূরত্ব পাড়ি দেওয়া লাগছে, তাহলে স্মরণের জায়গায় হবে হচ্ছে ডি। আমি আসলে কত বেগে ওই পারে যাচ্ছি, আমি আসলে লব্ধি ডাব্লিউ বেগে ওই পারে যাচ্ছি, তাহলে আমার বেগের জায়গায় হবে হচ্ছে ডাব্লিউ। আর এই হচ্ছে আমার টাইম টি। তাহলে এই যে টাইম টি সেটা আমার কি আসলো ডি বাই ডাব্লিউ, বা আমি তাহলে বলতে পারি টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইড বাই ডাব্লিউ কত আসছিল, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমরা এইটুকু পর্যন্ত বের করে ফেলতে পারলাম যে আমার লব্ধি বেগের মান কত এবং আমি কত সময়ে যে ওই পারে পৌঁছাবো। যদি আমাকে মিনিমাম ডিস্টেন্সে নদী পার হতে হয় তাহলে নদী পার হওয়ার জন্য কতটুকু সময় লাগবে। তো আমি এটাকে এভাবে মনে রাখতাম, আপনারা চাইলে আমার এই ওয়েটা ফলো করতে, আমি শুধু টি মনে রাখতাম, আমি এটাকে এভাবে লিখি টি মিনিমাম ডিস্টেন্স। এভাবে লিখে রাখলে আপনার জন্য সুবিধা হবে, তাহলে বুঝবেন এটা আসলে কোনটি মিনিমাম ডিস্টেন্সে নদী পার হওয়ার জন্য টি। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা মাথায় রাখতে পারেন, ভি লেস দেন ইউ হলে লম্বভাবে নদী ভি যদি ইউ এর থেকে ছোট হয়
অর্থাৎ নৌকার বেগ যদি স্রোতের বেগের থেকে ছোট হয় তাহলে কখনোই লম্বভাবে আপনি নদীটা পাড়ি দিতে পারবেন না। কেন দেখেন, যদি ভি ইউ এর থেকে ছোট হয় তাহলে এখানে কি আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা নেগেটিভ চলে আসবে না? রুটের ভিতর যদি নেগেটিভ আসে তাহলে এটা কি অবাস্তব না? রুটের ভিতর নেগেটিভ আসলে সেটা অবাস্তব হয়ে যায়। তাহলে এটা যে সম্ভব না এটা এমনিতেই বোঝা যাচ্ছে। আবার দেখেন যে টাইমের ইকুয়েশনেও দেখেন ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ভি যদি ছোট হইতো ইউ এর থেকে তাহলে এটাও কি একটা অবাস্তব সংখ্যা চলে আসতো। অবাস্তব আসা মানে কি, এটা আসলে বাস্তবে পসিবল না। তাহলে যদি নৌকার বেগ স্রোতের বেগের থেকে ছোট হয় তাহলে কখনোই আমরা লম্বভাবে বা মিনিমাম ডিস্টেন্সে নদী পাড়ি দিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আমাকে একজন দুজন কমেন্ট করছে এই ব্যাপারটার ক্ষেত্রে ভি এর পরিবর্তে কেন ডাব্লিউ বসাইছে। আমাদের দূরত্ব পাড়ি দিচ্ছি কোন বরাবর, সোজা এই বরাবর, তাই না? এই বরাবর দূরত্বটা হচ্ছে ডি। এই বরাবর কোন বেগটা আছে, এই বরাবর একটা বেগই আছে ডাব্লিউ, তাই ওইটা বসাইছি। এবং ইউ আর ভি মিলে যে লব্ধি, ইউ আর ভি এর পরিবর্তে একটা বেগ এখন কাজ করছে, সেই একটা বেগ কত, ডাব্লিউ। ইউ আর ভি ক্যান্সেল হয়ে এখন একটা বেগ আছে সেটাই ডাব্লিউ, সেই বেগটা নিয়ে ওই পারে যাচ্ছে, এই জন্য বেগের জায়গায় হয়েছে হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলাম। আরেকটা জিনিস এখন বের করা লাগবে, সেটা কি, সেটা হচ্ছে এর পরের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বা পার বরাবর সরণ। তো এই জিনিসটা আসলে কি বোঝায়? তো পার বরাবর সরণ বলতে বোঝানো হয় যে আমি যদি নৌকা সোজাসুজি রওনা দিই তাহলে, মানে আমি যদি এভাবে লম্বভাবে পাড়ি দিই তাহলে তো আমি যেখান থেকে রওনা দিছি ঠিক ওই পারে ওই পয়েন্টে যেই পৌঁছাবো। যদি আমি সোজাসুজি না পৌঁছে একটু বাঁকাভাবে পৌঁছাইতাম তাহলে পার বরাবর কতটুক সরণ হইতো, সেটা হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বা পার বরাবর সরণ। তাহলে এই ক্ষেত্রে এটার মান কত, এই ক্ষেত্রে এটার মান হচ্ছে 0 বা 0। সো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া যখন নৌকা মিনিমাম ডিস্টেন্স, সরি, নৌকাটা যদি মিনিমাম ডিস্টেন্সে নদী পাড়ি দেয় বা কোনো একজন লোক যদি, কোনো একজন মানুষ যদি মিনিমাম ডিস্টেন্সে বা লম্বলম্বী ভাবে নদী পাড়ি দেয় তাহলে পার বরাবর সরণ কত, তার অর্থ আপনাকে কি জানতে যাচ্ছে, এই লোকটা পার বরাবর কতটুক সামনে আগায় গেছে। তো আমি যদি লম্বভাবে পাড়ি দিই তাহলে তো আমি পার বরাবর আগাইনি, একদম সোজা ভাবে চলে গেছি, তাহলে পার বরাবর আমি কতটুক সামনে গেছি, অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে? তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম সবকিছু কিসের জন্য, মিনিমাম ডিস্টেন্সের জন্য। তাহলে এইটুকু পর্যন্ত আমরা করে ফেললাম। এবার আমরা একটা ছোট্ট ম্যাথ করব। ম্যাথটা আমাকে বলছে, দেখেন ম্যাথটা কি বলছে, ম্যাথটা বলছে স্রোতের বেগ দেওয়া আছে এত, নৌকাকে ঘন্টায় এত বেগে চালানো করছে, তার মানে স্রোতের বেগ ইউ দেওয়া, নৌকার বেগ ভি দেওয়া। তাহলে বলছে কোন দিকে নৌকা চালালে সর্বনিম্ন দূরত্বে অপর পারে পৌঁছানো যাবে এবং লব্ধি বেগ কত নির্ণয় করো। তাহলে আমাকে আসলে চাইছে কে, কোন দিকে চালাইলে, মানে কি আলফা কত জানতে চাইছে, লব্ধি বেগ নির্ণয় করো, দ্যাট মিন্স ডাব্লিউ কত এটা বের করতে বলছে। তাহলে আমরা কি বের করতে পারবো আলফা কত আর ডাব্লিউ কত? তাহলে ফার্স্টে আমরা আলফা বের করব, পরে আমরা ডাব্লিউ বের করব। আলফার মান মনে আছে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ কত ছিল 5, ভি কত 8। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব অ্যাঙ্গেলটা কত। ঠিক আছে? তাহলে ক্যালকুলেটর, ভাই ক্যালকুলেটর নাই না, তো আমাকে একটু আপনারা জানান কত আসে অ্যান্সারটা। 128.68 অলরেডি বলছে, আমার সামনে ক্যালকুলেটর আসতেছে, অলরেডি তো সবাই বলছে, তাহলে আশা করি এটাই আমাদের অ্যান্সার হবে। থ্যাংক ইউ।
তাহলে আমিও একটু চেক করে দেখি। কজ ইনভার্স -5/8 এক্স্যাক্টলি 128.68। তাহলে আমরা এটা পেরে গেলাম। তাহলে আমার সাথে অনেকে কমেন্ট করে জানাইছে, তার মানে আপনারা বুঝতে পারতেছেন, দেখে ভালো লাগলো। ওকে, তাহলে আমরা পরের যে পার্টটা, পরের পার্টটাকে আমরা ডাব্লিউ লব্ধি বেগ নির্ণয় করব। লব্ধি বেগ হচ্ছে √v² - u², দ্যাট মিনস √8² - 5²। তাহলে এইটা কত আসে আমরা একটু বের করি। এটা কেউ আমাকে এখনো কমেন্ট করে জানাই নাই। এটা আসে হচ্ছে 6.244 কিলোমিটার পার আওয়ার, যেটা আমাদের অ্যান্সার গুলো হচ্ছে, মানে ডাটাগুলো কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল। তাহলে আমরা এই দুইটা বের করে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ, আমার সাথে সবার সেম আসছে। অনেকে যেটা করছে রুট করে নাই, রুট কিন্তু করা লাগবে। দেখেন √8² - 5²। ওকে, তাহলে এইটুকু আশা করি আমরা সবাই ধরতে পারছি। তার মানে কি আমরা মিনিমাম ডিস্টেন্সে নদী পার হওয়া এখন সবাই পারবো। যারা যারা মিনিমাম ডিস্টেন্সে নদী পার হওয়া বুঝছেন এবং পারবো বলে কনফিডেন্স পাচ্ছেন, তারা সবাই একটা কমেন্টে ইয়েস লাগবেন। সবাই কমেন্টে ইয়েস লাগবেন যারা যারা বুঝতে পারছেন এবং যারা কনফিডেন্স পাচ্ছেন যে হ্যাঁ, এই নদী নৌকার অঙ্ক এভাবে আসলে আমি এটা করতে পারবো। ইয়েস, ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেকগুলো ইয়েস চলে আসছে আমাদের। যাক, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমরা এবার একটু পরের অংশে যাই। পরের অংশে আমরা কি করব? মিনিমাম পরের অংশ হচ্ছে আমরা জেনারেল কেস দেখব। জেনারেল কেস, জেনারেল কেস কি মানে যে কোনো ভাবে নদী পার হওয়ার জন্য টাইম নির্ণয়, যে কোনো ভাবে নদী পার হওয়ার ক্ষেত্রে টাইম নির্ণয় আমরা বের করব। ঠিক আছে, তো এবার একটু ভাইয়া আগে থেকেই বলে রাখতেছি, এখন যে জিনিসটা দেখাবো এটা একটু কঠিন লাগবে। যদি আপনি কঠিন জিনিস না শিখেন তখন তাহলে আপনি কখনো হচ্ছে দক্ষ হইতে পারবেন না। দক্ষ হইতে হলে আপনাকে কঠিন জিনিস শিখতে হবে। তো একটু আগে সহজ জিনিস শিখছেন, ভাল লাগছে, কিন্তু এবার যদি আপনি কঠিন জিনিসকে একটু কষ্ট হইলেও শিখে ফেলতে পারেন, আপনার কাছে আরো অনেক বেশি ভালো লাগবে। তো কঠিন জিনিস শুরু করতেছি, সবাই একটু ফোকাস করি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব। তাসফিয়া সহ অনেকেই হচ্ছে এই কমেন্ট গুলো করেন। প্রথম প্রথম তো কমেন্ট করাটাই স্বাভাবিক, যে ভাই আমার কমেন্ট কি দেখা যায় কিনা, এটা সব থেকে বেশি আসে আমাদের কাছে কমেন্ট। তো সবার কমেন্টই দেখা যায়, তো ভাই আসলে কমেন্ট দেখে শেষ করতে পারি না। 1 সেকেন্ডের মধ্যেই বললাম তো, মাঝে 1 সেকেন্ডের মধ্যে 20টা কমেন্ট চলে আসে, তো এটা দেখে শেষ করা আসলে পসিবল না। ঠিক আছে, আচ্ছা, এখন চলেন আমরা মেইন টপিকে আসি। ভাই আপনার কাছে কোশ্চেন করতেছি যে একটা নৌকা, নিজের কোনো বেগ নাই, বাট নদীতে স্রোত আছে, স্রোতের মধ্যে নৌকাটাকে রেখে দিব। তাহলে স্রোতের মধ্যে যদি নৌকাকে রাখি, তাহলে নৌকাটাও কি স্রোতের বেগের সাথে সাথে সামনে চলে যাবে, মানে স্রোতের বেগটাই নৌকা প্রাপ্ত হবে। আচ্ছা, এখন আমাকে বলেন তো, এভাবে যদি একটা নৌকাকে রাখা হয়, নৌকা কি কখনো ওই পারে যেয়ে পৌঁছাবে, নাকি আজীবন সে সামনের দিকে চলে যাবে? অ্যান্সার হচ্ছে নৌকাটা কখনোই ওই পারে যেয়ে পৌঁছাবে না, সে সোজা সামনের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। কেন ভাইয়া? কারণ হচ্ছে দেখেন, এই দিক বরাবর মানে উপরে যাওয়ার জন্য নৌকার বেগের কিন্তু হচ্ছে কোনো উপাংশ নাই। আমরা কখন এই শুধু স্রোতের বেগের কারণেই উপরে চলে যেতে পারতাম। ধরেন যদি স্রোতের বেগটা এইরকম কিছু একটা হইতো, ধরেন স্রোতের বেগ আমি বললাম এইরকম, তাহলে আমি ওটাকে দুইটা ভাগে ভাঙতে পারতাম। ধরেন এই দিকে বলতাম, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে বিটা, ধরলাম অ্যাঙ্গেলটা বিটা, তখন এই বরাবর অংশ আমি কি পাইতাম? এই বরাবর পাইতাম হচ্ছে ইউ কস বিটা, এই বরাবর পাইতাম আমি কি, ইউ সাইন বিটা। তখন হয়তো আমি বলতে পারতাম যে ভাইয়া তাহলে এই ইউ এর ইউ কজ আলফা যে অংশটা আছে, এই উপাংশটা ওকে সামনে আগায় নিয়ে যাবে, আর ইউ সাইন বিটা যেটা, এটা ওকে ওই ওই পারে নিয়ে যাবে। কিন্তু এখন দেখেন, আমাদের ইউটা তো এইরকম কোনো বাঁকা দিকে না, ইউটা আসলে অ্যাকচুয়ালি আছে কিভাবে, ইউটা পুরাটাই আছে হচ্ছে এই দিক বরাবর। তাহলে উপরে লম্ব দিকে তো ইউ এর কোনো উপাংশই নাই, যেহেতু উপাংশ নাই, সো শুধুমাত্র স্রোতের বেগের কারণে সে কখনোই ওই পারে যেতে পারবে না, সে শুধুমাত্র সামনে আগায় যাবে। তাহলে এইখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি। ডিসিশনটা ভাইয়া বোর্ডে লিখতেছি।
দেখেন এই কথাটা বোঝা যায় কিনা, নদীর অপর পারে যেতে স্রোতের বেগের কোনো ভূমিকা নেই, কারণ স্রোতের বেগ কি শুধু সামনে নিয়ে যাচ্ছে, স্রোতের বেগ তো আর ওই পারে নিতে পারতেছে না, তাই ওই পারে যাওয়ার জন্য স্রোতের বেগ কোনো এফেক্ট রাখে না। তাহলে তাহলে ওই পারে যে আমরা যাই, কেন যাই? শুধুমাত্র নৌকার যে নিজস্ব বেগটা থাকে, নৌকার যে নিজস্ব বেগটা থাকে সেই নৌকার বেগটার কারণে আসলে আমরা ওই পারে যেতে পারি। ধরলাম নৌকার বেগটা হচ্ছে ভি, নৌকার বেগটা আমরা সবসময় ভি দ্বারাই প্রকাশ করে থাকি, নৌকার বেগ ভি। এই নৌকার বেগটাকে এখন আমি দুইটা ভাগে ভেঙে ফেলবো, দুইটা ভাগে ভাঙবো। কি কি? একটা দেখেন এই দিক বরাবর একটা অংশ পাবো, আর এই দিক বরাবর আমি আরেকটা উপাংশ পাবো। তাহলে নৌকার বেগে দুইটা উপাংশ পেয়ে গেলাম। ধরলাম এই টোটাল অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে দেখেন আমাদের এই দিক বরাবর অংশ কত, আমরা এই অ্যাঙ্গেলটাকে তখন কি বলতে পারবো? এই অ্যাঙ্গেলটা তখন হবে হচ্ছে 180 মাইনাস আলফা, তাই না? তাহলে নৌকার বেগের এই দিক বরাবর একটা উপাংশ হবে, এই দিক বরাবর একটা উপাংশ হবে। এখন এই দিক বরাবর উপাংশ কত সেটা যদি বের করেন তাহলে কি আসবে? ভি সাইন আলফা বলতে পারেন, সেটাও প্রযোজ্য, বা আপনি চাইলে ভি সাইন 180 মাইনাস আলফা বলতে পারেন, সেটাও প্রযোজ্য। দুইটাই কিন্তু সেম, মানে আপনি যদি এই অ্যাঙ্গেলটাকে কাউন্ট করেন তাও আপনার ভি সাইন 180 মাইনাস আলফা যেটা পাবেন, যদি এই টোটাল আলফাকে কাউন্ট করেন সেটাও পাবেন, কারণ সাইন 180 মাইনাস থিটা যে কথা, সাইন থিটা একই কথা। তাহলে আমি ভি এর এই দিক বরাবর যে উপাংশটা পাইলাম সেটা হচ্ছে ভি সাইন আলফা, আর এই দিক বরাবর যে উপাংশটা পাবো সেটা কত পাবো? ভি কস 180 মাইনাস আলফা, তাই না? বা আমি এটাকে বলতে পারি হচ্ছে মাইনাস ভি কস আলফা। তাহলে এই যে অংশটা মাইনাস ভি কস আলফা, এটা আসলে কি করে? ইউটার অপোজিট দিকে কাজ করে সামনের দিকে যাওয়াটাকে বাধাগ্রস্ত করে। দেখেন শুধু ইউ কি সামনের দিকে আগায় নিত, আর এই যে মাইনাস ভি কস আলফা এটা তো এই দিকে কাজ করতেছে। তো এই দুইটা একটা একটার অপোজিটে কাজ করে সামনের দিকে যাওয়ার গতিটাকে কমায় দেয়। নৌকাটা সামনে আগানোর যে গতিটা, এই দিকে আগানোর যে গতিটা, এটা কমায় দিচ্ছে। আর ভি সাইন আলফা যেটা, ভি সাইন আলফা কে ওকে সোজা ওই পারের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা মূলত নদী পার হই, মূলত নদী পারাপারে এই ভি সাইন আলফা এটাই হচ্ছে মেইন বেগ, যার কারণে হচ্ছে আমরা নদীটা পার হতে পারি। আরেকবার একটু আমি আপনাদের জন্য রিক্যাপ করতেছি। খেয়াল করেন ভাইয়া, প্রথমেই বলছিলাম যে যদি এই ভি বেগটা না থাকতো, শুধুমাত্র স্রোতের বেগ থাকতো, তাহলে কি আমরা ওই পারে পৌঁছাইতে পারতাম? অ্যান্সার হচ্ছে না, স্রোতের বেগ আমাকে সামনের দিকে নিয়ে যেত। তাহলে স্রোতের বেগটা আমার নদী পার হইতে কোনোই ভূমিকা রাখে না। এইটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এর পরের অংশে যায় হচ্ছে সবার কনফিউশন লাগে। কনফিউশনটা কিভাবে লাগে? ধরলাম এইখানে একটা, আচ্ছা আপনাকে ধরেন আমি বলে দিলাম এই টোটাল অ্যাঙ্গেলটা আলফা, ধরেন বলে দিলাম এই বেগটা হচ্ছে ভি। তাহলে এই ভি এর এদিক বরাবর অংশ কত? এই ভি এর এদিক বরাবর অংশ আপনি ভি কজ আলফা বলতে পারেন। আমি এই ভি এর এদিক বরাবর অংশ যদি আপনি চিন্তা করেন সেটা ভি কজ আলফা আসবে। আবার কেউ কেউ কজ 180 মাইনাস আলফাও বলেন। তো কজ 180 মাইনাস আলফাও বলতে পারেন, অথবা ভি কজ আলফা এই দিকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই দিকে যে অংশ কাজ করে সেটা হচ্ছে ভি সাইন আলফা। আপনি দুই ভাবেই দিতে পারেন। একটা জিনিস একটু বলে রাখি, ভি কজ আলফা শুধু যদি আপনি ভি কজ আলফা বলেন এটার মানটা নেগেটিভ আসবে। আপনি একটা কাজ করে দেখেন, লাইক ভি একটা মান নেন, ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর আলফা নেন হচ্ছে ধরেন 120 ডিগ্রি। এখন আপনি 10 ইন্টু কজ 120 ডিগ্রি বের করেন, এটার মানটা একটা নেগেটিভ মান আসবে। ধরেন আমার সামনে আছে ক্যালকুলেটর, আমি একটু বের করি। 10 ইন্টু কজ 120, মানটা কি আসছে ভাইয়া? -5 আসছে না? তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন।
একটা হচ্ছে এইদিকে যদি আপনি প্রকাশ করেন তাহলে মাইনাস ভি কজ আলফা দিবেন, তখন আসলে ব্যাপারটা কি হবে, তখন ব্যাপারটা এরকম হবে মাইনাস, আর এই পুরাটা মিলে কি আরেকটা মাইনাস, মাইনাস মাইনাস না 5, তাহলে এই দিকে 5 কাজ করতেছে। আপনি হয় এইটা বলতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন যে ভি কজ আলফা এই দিকে কাজ করতেছে বাট মানটা হচ্ছে -5, তার মানে আলটিমেটলি এই দিকেই কাজ করছে। দুইটা ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, তো আমরা এত জটিলতায় না যাই, আমরা আপাতত জাস্ট এইটুকু মাথায় রাখি যে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে এই দিকে কাজ করতেছে মাইনাস ভি কজ আলফা, আর এইদিকে কাজ করতেছে ভি সাইন আলফা। মূলত সাইন আলফা না, মূলত হওয়া উচিত হচ্ছে 180 মাইনাস আলফা, এবং আমরা জানি ভি সাইন আলফা 180 মাইনাস যে কথা ভি সাইন আলফা একই কথা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলছিলাম কি ভাইয়া, এই যে ইউ বেগ এইদিকে কাজ করতেছে আর ভি কজ আলফা এইদিকে কাজ করতেছে, তাহলে দুইটা মিলে এই ইউ এবং ভি কজ আলফা দুইটাই আসলে কি এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাহলে এই বেগগুলা হয় সামনে যাওয়ার জন্য হেল্প করতেছে অথবা পিছে বাধা দিয়ে রাখতেছে। তো এগুলা তো আমার ওই পারে যাওয়ার জন্য কোনো হেল্প করতেছে না। আরেকটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যখন এই ভি কে ভেঙে দুইটা ভাগ করে ফেলছেন, এখন কিন্তু আর এই ভি আপনার কাছে নাই। আপনি এখন ভি কে দুইটা টুকরা করে ফেলছেন, এখন আর ভি আপনার কাছে নাই, এখন আপনার কাছে এইটা আর এইটা আছে। তাহলে আপনার কাছে টোটাল বেগ আছে এখন তিনটা, একটা আছে ইউ, একটা আছে মাইনাস ভি কজ আলফা, একটা আছে ভি সাইন আলফা। তো ইউ সামনের দিকে টানতেছে, এইটা আমাকে আজীবন টানলো, আমি ওই পারে যাব না। আবার মাইনাস ভি কজ আলফা আমাকে এই দিকে টানতেছে, এটা আজীবন এই দিকে টানলো, আমি ওই পারে যাব না। তাহলে আমি ওই পারে যাচ্ছি আসলে কার জন্য, এই ভি সাইন আলফার জন্য। তাহলে এই জন্যই বলছিলাম মূলত নদী পারের জন্য, মূলত নদী পারাপারের জন্য দায়ী বেগ হলো ভি সাইন আলফা। এবার কি বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু যদি বোঝা হয়ে থাকে তাহলে এবার আমরা একটা কাজ করব। তাহলে আমাদের যে সিস্টেমটা ছিল, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া এখানে আমি কেন মাইনাস ভি কজ আলফা আনলাম, এটা হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। আপনি তখন এভাবে চিন্তা করবেন, এইটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 180 মাইনাস আলফা। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আপনি মনে মনে বিটা ধরেন। এবার আপনি একটু এভাবে চিন্তা করেন তো ভাইয়া, আপনার কাছে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে ভি। আপনার কাছে একটা ভেক্টর আছে, সেটা কি ভি। ওইটার এই দিকের উপাংশ নিবেন আর এই দিকের উপাংশ, এই দুটো আপনার লাগবে। এখানে অ্যাঙ্গেল আছে বিটা, তাহলে এইদিকে আপনি কত পাবেন, এদিকে আপনি পাবেন হচ্ছে ভি কস বিটা, আর এদিকে কি পাবেন, ভি সাইন বিটা। এখন আপনি মান বসান, ভি সাইন বিটার মান কত, 180 মাইনাস আলফা, তাহলে ভি সাইন আলফাই চলে আসে। আর ভি কস বিটা এটার মান বসান, ভি কস বিটা কত ছিল, 180 মাইনাস আলফা, তাহলে কত আসে, মাইনাস ভি কস আলফা। তো এবার বুঝছেন যে কেন ভাইয়া মাইনাস ভি কস আলফা এটা বলছি। আচ্ছা, এখন তাহলে দেখেন, আমরা জানি, উই নো, আমরা কি জানি ভাইয়া, সমবেগের জন্য সূত্র কি, এস ইকুয়ালস টু ভিটি, এটা হচ্ছে সমবেগের জন্য সূত্র। আমি ভাইয়া কি করতেছি, নদীটা পাড়ি দিচ্ছি, এই পার থেকে ওই পারে যাব, এই পার থেকে ওই পারে যাব। তাহলে নদী পার হওয়ার জন্য আমাকে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে, ডি। আমরা ভাইয়া কি বেগে যাচ্ছি, আমরা নদী পার পার হওয়ার জন্য একমাত্র দায়ী বেগ হচ্ছে ভি সাইন আলফা, সকল ক্ষেত্রে ভি সাইন আলফা ইনটু টাইম হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি নদী পারাপারের টাইম, নদী পারাপারের টাইম সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এই যে আমরা এটা বের করলাম, এটা আসলে কোন ক্ষেত্রে বের করলাম, এটা হচ্ছে ফর অল কেসেস, ফর অল কেসেস, সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য এটা। তাহলে এখন আমরা যেটা করছি এটা হচ্ছে জেনারেল নিয়মে টাইম বের করা, জেনারেল কেস। যে কোনো কোণে রওনা হলে নদী পারাপারের
সময় নির্ণয়। তাহলে আমরা যে কোনো কোণে যদি রওনা দিই তাহলে সেই ক্ষেত্রে নদী পার হওয়ার জন্য কতটুকু টাইম লাগে সেটা হচ্ছে আমরা বের করলাম। তাহলে এইভাবে আমরা যেটা বের করছি, আমার যে কোনো একটা নদীর প্রস্থ যদি দেওয়া থাকে ডি, নৌকা কত বেগে যাচ্ছে যদি সেটা দেওয়া থাকে ভি, এবং নৌকাটা স্রোতের সাথে কত কোণে রওনা দিচ্ছে সে আলফাটা যদি দেওয়া থাকে, তাহলে আমি যে কোনো কেসে আমি টাইমটা বের করতে পারবো যে ওই নদীটা পার হতে কতটুকু সময় লাগছে। তো যারা এইটুকু পর্যন্ত কষ্ট করে ধরতে পারছেন বা লেগে থাকতে পারছেন, আমাকে একটু ভাইয়া কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাইয়া এইটুকু বুঝতে পারছি, ইয়েস লিখবেন বা কিছু একটা লিখবেন। তো আমাকে অনেকে হচ্ছে জিজ্ঞেস করছেন ভাই এটা কি মিনিমাম ডিস্টেন্সের জন্য প্রযোজ্য? অ্যান্সার হচ্ছে ইয়েস, এটা মিনিমাম ডিস্টেন্সের জন্য প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য। ইয়েস ক্লিয়ার, অনেকগুলো ইয়েস ক্লিয়ার বুঝছি চলে আসছে। আচ্ছা, এবার দুই একজন কমেন্ট করছিলেন আমাকে, যারা আমাকে কমেন্ট করে আমাদের সাথে সাথে কন্টিনিউসলি লেগে আছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের এই কমেন্টগুলো না আমাদেরকে এখানে দ্বারা ক্লাসটা অনেক বেশি ইন্সপায়ার করে। এবার আমি একটু আপনাদের ওই জিনিসটা প্রমাণ করবো যে ভাই আপনি তো বললেন এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে ওই যে একটু আগে মিনিমাম ডিস্টেন্সের জন্য যেটা বের করছি ওইটাও কি এখানে খাটবে? অ্যান্সার হচ্ছে খাটবে। তাহলে দেখেন আমরা এবার একটা কাজ করবো, এই পোল কোশ্চেন চলে আসছে। আমরা কি কাজ করব? জেনারেল সূত্র ইউজ করে মিনিমাম ডিস্টেন্স এর টাইম নির্ণয়। জেনারেল সূত্র ইউজ করে মিনিমাম ডিস্টেন্সের টাইম নির্ণয়, এটা আমরা এখন করব। তাহলে আমরা জেনারেল সূত্র কি পড়ছি? টি জেনারেল, জেনারেল কি পাইছি? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ঠিক আছে, এটা পাইছি। এখন দেখি এইটা কে কে বুঝতে পারে। দেখেন শুধু সাইন আলফা যে কথা, রুট সাইন স্কোয়ার আলফা একই কথা না? কারণ ওই যে রুট আর স্কোয়ার কাটাটি যে কি একই জিনিস হবে। তাহলে এরপরে চলে আসতেছে ডি ডিভাইডেড বাই ভি সাইন স্কোয়ার আলফা যে কথা, ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা একই কথা, এটাও আমি জানি, আপনারা সবাই জানেন। এবার দেখেন আমরা তাহলে বলতে পারি কি, ডি ডিভাইডেড বাই ভি দেখেন কজ স্কোয়ার আলফা, তো কজ আলফার জায়গায় আমি মাইনাস ইউ বাই ভি বসাইছি। বলুন ভাই মাইনাস ইউ বাই ভি আপনি কোত্থেকে পাইলেন? আকাশ থেকে? না ভাই আমি আকাশ থেকে পাই নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে মাইনাস ইউ বাই ভি পাইছিলাম। এই যে দেখেন ভাইয়া কজ আলফাটা কত আসছে, যে মিনিমাম ডিস্টেন্স, খেয়াল খেয়াল করেন এই যে মিনিমাম ডিস্টেন্স, মনে আছে মিনিমাম ডিস্টেন্সের জন্য বের করছিলাম কজ আলফা হচ্ছে মাইনাস ইউ বাই ভি, এখানে থেকে ওইখানে বসাইছি। তাহলে দেখি ম্যাচ করে কিনা। তাহলে এই যে বসাইলাম কজ আলফার মান বসাইলাম, তাহলে কি আসে? ডি ডিভাইডেড বাই ভি ইন্টু ওয়ান মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি সাজায় লিখি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, বা ডি ডিভাইডেড বাই ভি ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচের ভি স্কোয়ারটাকে রুটের বাইরে আনলে কি থাকে? ভি থাকে। এখন দেখেন ভাইয়া একটা ভি কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এইখান থেকে আমরা আলটিমেটলি কি বলতে পারি? আমরা আলটিমেটলি বলতে পারি তাহলে যে টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এইটাই কি আমাদের আগের বার আসছিল, মানে যখন আমরা মিনিমাম ডিস্টেন্সের জন্য বের করছিলাম আমাদের অ্যান্সার কি এটাই আসছিল? হ্যাঁ এটাই আসছিল এক্স্যাক্টলি। যে আমাকে যাদের যাদের এই পর্যন্ত বুঝতে পারছেন যে হ্যাঁ আমরা তো আগে তো এটাই বের, আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই এটাই যে আমরা আগে করছিলাম, আমি একটু প্রমাণ দেখাই আপনাদেরকে। এই যে দেখেন মিনিমাম ডিস্টেন্স কত বেরছো? ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখেন সেম, আমাদের এখনো সেম আসছে। তাহলে জেনারেল ফর্মুলাটা কাজের জন্য প্রযোজ্য, সকল ক্ষেত্রেই জেনারেল ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। ওকে আচ্ছা, এই যে আমার সাথে অনেকে ইয়েস জানাচ্ছে, আমি জানানোর জিজ্ঞেস করার আগেই হচ্ছে আমাকে জানাইছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার হচ্ছে মিনিমাম টাইমে নদী পারাপার সেটা শিখবো।
আচ্ছা, আমরা যদি নদীটাকে আরেকবার আঁকি, এই হচ্ছে আমাদের নদী, ঠিক আছে? এই হচ্ছে নদীর পাড়ের দূরত্ব, এই হচ্ছে স্রোতের বেগ ইউ। আপনারা জানেন স্রোতের বেগ নৌকাকে নদী পার হইতে কোনোই সাহায্য করে না, টোটালটাই করতে আসে ভি সাইন আলফা থেকে। তাহলে দেখেন টি তো আমরা জানি কি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা যে কারেক্ট এটা তো আমরা প্রুফও করছি। এখন আমাকে দেখেন একটা নৌকার প্রস্থ তো আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? ভাই একটা কমেন্ট বারবার আসতেছে, এটা কার কমেন্ট? উপরেরটায় ভি স্কোয়ার লিখছেন কিন্তু অন্যটা স্কোয়ার দেন নাই, এরকম কিছু হয়েছে? কই উপরেরটায় স্কোয়ার লিখছেন, নিচেরটা স্কোয়ার দেননি, কই বললো? এরকম কিছু হয় নাই তো এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যাই। আব্দুর রহমান আপনার কমেন্ট ভাইয়া বুঝি নাই, আপনি বলছেন একটাতে ভি স্কোয়ার হয়েছে একটাতে হয় নাই, মানে আপনি কি বুঝাইছেন বুঝি নাই, একটু আমাদেরকে স্পষ্ট করে জানাবেন। আচ্ছা আমরা যেখানে ছিলাম টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা জেনারেল ফর্মুলা, ঠিক আছে? এখন দেখেন সো আমাদের এই ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, আমাদের নদীর প্রস্থ তো আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? বলতে হচ্ছে টি যখন লাস্ট লাইনে কি হয়েছে, লাস্ট লাইনে দেখি কিছু হয়েছে কিনা। লাস্ট লাইনে কিছু হয় নাই, লাস্ট লাইনে সব ঠিক আছে, ওইদিকে গেছে ভি ভি কাটাকাটি গেছে, এটা ঠিক আছে ওইটা ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো ভুল হয় নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম নদী পার হওয়ার জন্য নদীর যে প্রস্থটা এটা তো ফিক্স, আবার নৌকাটা কত বেগে রওনা দিতে হবে এটাও ফিক্স। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডি ও ভি ধ্রুবক, ঠিক আছে? তাহলে ডি আর ভি যদি ধ্রুব হয় তাহলে এইটা কি বুঝেন যে ভাইয়া আমার সাইন আলফা এটা যত বড় হবে টাইমটি কি তত কম হবে। তাহলে আমি টি মিনিমাম হবে যখন সাইন আলফা ইকুয়ালস টু ম্যাক্সিমাম। এখন এইটা ম্যাক্সিমাম কখন, যখন আলফা হচ্ছে 90 ডিগ্রি, কারণ তখন সাইন আলফা বা সাইন 90 কত হয় 1, এটাই তো আমার ম্যাক্স। তাহলে আমার টি মিনিমাম এর শর্ত হচ্ছে, টি মিনিমামের শর্ত হচ্ছে আলফা কত হইতে হবে ভাইয়া 90 ডিগ্রি। তাহলে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মিনিমাম সময়ে নদী পার হইতে হলে, সর্বনিম্ন টাইমে একদম দ্রুততার সাথে নদী পার হইতে হলে আমাকে কত কোণে রওনা দিতে হবে 90 ডিগ্রিতে। তখন আমার টাইম কতটুক লাগবে, টি মিনিমাম টাইম সেটা হবে হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি, কারণ কি ওই যে সাইন আলফা কত হয়ে গেছে 1, এটা হচ্ছে মিনিমাম টাইমে নদী পার হওয়ার জন্য যদি চাই তাহলে কতটুকু সময়ে আমি নদীটা ফাস্টেস্ট ওয়েতে পাড়ি দিতে পারবো। সব থেকে দ্রুত পাড়ি দিতে হইলে আমাকে এই সময়ের মধ্যে নদীটা পাড়ি দেওয়া সম্ভব, এর থেকে ফাস্ট আর নদীটা পাড়ি দেওয়া সম্ভব না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি একদম সোজা রওনা দিই, লাইক এই সিনারিও, আমার এদিকে ছিল হচ্ছে নৌকার বেগ ইউ, আমি হচ্ছে একদম সোজা রওনা দিছি ভি। তাহলে আমার দুইটা বেগ, একটা হচ্ছে ইউ ছিল সামনের দিকে, ভি হচ্ছে আমি একদম সোজা 90 ডিগ্রিতে রওনা দিছি। কেন? কারণ আমার আলফা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমি বের করলাম। তাহলে আমার লব্ধিটা কি একদম সোজা এইভাবে যাবে? অ্যান্সার হচ্ছে না। তখন ভাই আমার লব্ধিটা কি হয়ে যাবে, আমার লব্ধিটা হবে তখন এই দিক বরাবর, লব্ধিটা তখন এই দিক বরাবর হবে, মানে দুইটার মাঝামাঝি কিছু একটা হবে। তাহলে লব্ধিটা হচ্ছে এখন ডাব্লিউ। তাহলে আসলে নৌকাটা যেতে 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 কোথায় যেয়ে পৌঁছাবে, নৌকাটা তখন হচ্ছে এভাবে যেতে যেতে নৌকাটা এরকম কোন একটা জায়গায় যেয়ে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে দেখেন নৌকাটাকে এখন পার বরাবর একটু সরে গেল না, নৌকাটা কি পার বরাবর একটু সরে গেল। সো আমাকে এটাও এখন বের করতে হবে যে নৌকাটা পার বরাবর কতটুকু সরে গেছে। তার আগে আমরা একটু লব্ধি বেগটা কত সেটা বের করে নিই। প্রথমে আমরা ভাইয়া কি বের করব, লব্ধি বেগটা বের করব। লব্ধি বেগ সেটা হচ্ছে কি ডাব্লিউ, ডাব্লিউ কি রুট ওভার
ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos কত 90, কারণ কি আমরা কত কোণে রওনা দিছি 90 ডিগ্রিতে রওনা দিছি, এই আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা এখন তাহলে দেখেন আমাদের আলটিমেটলি কি আসতেছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কেন? কারণ হচ্ছে cos 90 ডিগ্রি এটার মান কত, cos 90 ডিগ্রি এটার মান হচ্ছে 0। তাহলে আমাদের ওই পার্টটা বাদ, তাহলে আমাদের লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়ালস টু চলে আসতেছে ডাব্লিউ ইকুয়ালস টু চলে আসতেছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন। আব্দুর রহমান কি বলছে, ভি স্কোয়ার এন্ড ভি কাটলে তো ভি থাকে, ভি স্কোয়ার না, উপরের লাইনের ভি স্কোয়ারটা ছিল রুটের ভিতরে, ওটা রুট থেকে বাইরে আনলে শুধু ভি থাকে, এই কারণে ওই ভি কাটাকাটি গেছে। একটু ভালো করে খেয়াল করেন, আগের ওইখানে ভি স্কোয়ারটার রুটের ভিতর ছিল, রুটের বাইরে আসার পর ভি হয়েছে, তারপর ভিপি কাটাটি গেছে। আচ্ছা তাহলে আমরা লব্ধি বেগটা কত সেটা হচ্ছে বের করলাম। আচ্ছা এখন আমরা কি কি বের করলাম, কত কোণে রওনা দিতে হবে 90 ডিগ্রিতে, কখন, মিনিমাম টাইমে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমাদের মিনিমাম টাইমের জন্য আমরা কাজ করতেছি। মিনিমাম টাইম, মিনিমাম টাইমে যেতে হইলে আমাকে টাইম কত কোণে রওনা হবে 90 ডিগ্রিতে, কতটুকু সময় লাগবে এত, কত বেগে যাব এত। এখন আরেকটা জিনিস হচ্ছে আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে পার বরাবর কতটুকু আমি সরে যাব, এটাকে আমি এক্স বললাম, ঠিক আছে। তো পার বরাবর সরণটা যদি আমরা বের করি, এখন তাহলে আমাদেরকে চিত্রটা আরেকবার একটু আঁকা লাগতেছে, আমার বারবার আঁকা লাগতেছে, বাট আপনাদের তো আঁকা লাগবে না, যেহেতু আপনাদের খাতার এই পেজ ওই পেজের মধ্যেই এগুলো সীমাবদ্ধ। তো আমি একটু কষ্ট করি, আপনারা এই ফাঁকে একটু রেস্ট নেন বা নোট টোট করা লাগলে করে নেন। আচ্ছা আমরা এখন যেটা বের করব, সেই বের করা জিনিসটা কি, সেই বের করা জিনিসটা হচ্ছে আমরা পার, নৌকাটা তো এইভাবে যে পৌঁছাইছে, যেহেতু সে লম্বাভাবে রওনা হয়েছে, লব্ধিটা এইদিকে হয়েছে, নৌকাটা এই দিকে যে পৌঁছাইছে, তো সে পার বরাবর কতটুকু ডিস্টেন্স পাড়ি দিছে সেটা হচ্ছে আমরা বের করতে হবে। তাহলে আমাদের সরণের ক্ষেত্রে সূত্র কি, এসি কস টু ভিটি, তাই না? যে কোনো ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে সরণের সূত্র হচ্ছে এসি কস টু ভিটি। তাহলে আমাকে কোন দিকে যেতে হচ্ছে, এই দিকে, তাহলে এই দিকে সরণটা কত, এক্স। খেয়াল করে দেখেন তো ভাইয়া, এই কথাটা কি বুঝতে পারেন, এই দিক বরাবর একটা মাত্র বেগ আছে, কি বলছি ভাইয়া, এই দিক বরাবর একটা মাত্র বেগ আছে। তার আগে একটা একটা কথা বলি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মানুষ ভুলে যাওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই ফিজিক্সের অঙ্কে ঝামেলায় পড়ে। আপনার কাছে হয় এই বেগটা এবং এই বেগটা, এই দুইটা বেগ আছে, ঠিক আছে, অথবা এই দুইটা বেগের পরিবর্তে এই একটা বেগ আছে। কারণ হয় এই দুইটা বেগ আছে, অথবা এই দুইটা বেগকে আপনি কনভার্ট করে ডাব্লিউ বানাই ফেলছেন। আপনার কাছে কিন্তু একই সাথে ইউভি ডাব্লিউ তিনটা নাই। হয় আপনার ইউভি আছে, মানে আপনার কাছে পকেটে 10 টাকা আছে, আপনি ধরেন আপনার কাছে 10 টাকা আছে আর 5 টাকার একটা কয়েন আছে, তাহলে আপনার কাছে টোটাল কত টাকা আছে, 15 টাকা। ধরেন এটা হচ্ছে সেই 10 টাকা আর এটা হচ্ছে সেই 5 টাকার কয়েনটা। এখন এই দুইটা দিয়ে আপনি একটা 15 টাকা দিয়ে লেস চিপস কিনতে পারেন। আপনি তো 15 টাকাটা যখন দিয়ে দিবেন তখন আপনার হাতে লেস চিপসটা আসবে।
আপনার হাতে তো একই সাথে 15 টাকা লেস চিপস দুইটা থাকবে না। সো আপনার হয় ইউভি এই দুইটা আছে অথবা ডাব্লিউ আছে। সো আমরা এখন বোঝার সুবিধার্থে এটাকে বাদ দিলাম, তাহলে কি শুধু এই দুইটা আছে। এখন দেখেন আমি যে সামনের দিকে আগাবো, সামনের দিকে আগানোর জন্য কিন্তু ভি বেগটা কোনো সাহায্য করতেছে না, কারণ ভি বেগ কি সোজা এই দিকে, সোজা আমাকে এই দিকে নিয়ে যাচ্ছে, ভি বেগটা আমাকে এই দিকে কোনো ঠেলতেছে না। তাহলে আমি সামনের দিকে যাচ্ছি কোন বেগের কারণে? ইউ বেগের কারণে। তাহলে আমি সামনের দিকে যাওয়ার জন্য বেগ, সেই বেগের জায়গায় বসাবো হচ্ছে ইউ ইনটু টাইম। তাহলে আমি যে এইখান থেকে এইটুকু গেলাম, এটা কতটুকু সময় লাগছে? নৌকাটা এখান থেকে ওই পারে পৌঁছাইতে যতটুকু সময় লাগছে ততটুকু সময়ের মধ্যেই তো এটা সরতে 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 এইটুকু পর্যন্ত আসছে। তাহলে আমি কি ভাইয়া বলতে পারি নৌকাটা এখান থেকে ওই পারে যেতে যে টাইম লাগছে ওইটুকু সময় আসলে সে এইখান থেকে এক্স পরিমাণ ডিস্টেন্স পার বরাবর পাড়ি দিছে। তাহলে এই টাইমটা হবে হচ্ছে টি, মিনিমাম টাইমের মান। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে এক্স ইকুয়ালস টু ইউ কিন্তু এই যে এই মিনিমাম টাইম সেটাই কি আমরা একটু আগে বের করে আসছিলাম না, এটা কত? ডি বাই ভি। তাহলে এখানে হবে হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, যে পার বরাবর আমি কতটুকু দূরত্ব পাড়ি দেই। দেখেন ভাইয়া এইটুকু বুঝতে পারছেন কিনা? এইটুকু যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাইয়া এইটুকু আমরা বুঝতে পারছি, বা ইয়েস লিখতে পারেন কমেন্টে। যদি এইটুকু বুঝে থাকেন একটু ইয়েস লেখেন। ওকে, অনেকগুলো ইয়েস আসছে, কিছু আবার নো আসছে। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে ভাই আরেকবার যদি একটু বলতেন। ওকে, সমস্যা নেই। যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তারা যদি এর আগ পর্যন্ত কোনো কিছু নোট করার থাকে করে নেন। আর যাদের বুঝতে একটু কষ্ট হয়েছে আমি আরেকবার একটু রিপিট করি। তো আমার এখানে দুইটা বেগ। প্রথম কথা এই জায়গাটা আগে সবকিছু ভুলে যে এই জায়গাটা ফোকাস করেন। আপনি মিনিমাম টাইমে নদী পার হবেন, তাহলে যে 90 ডিগ্রিতে রওনা দেওয়া লাগতেছে। এখন আপনার কাছে হয় এই নৌকার স্রোতের বেগ আর নৌকার নিজস্ব বেগ, এই দুইটা বেগ আছে, অথবা এই দুইটাকে লব্ধি করে আপনি একটাতে কনভার্ট করছেন, এই ডাব্লিউ আছে। আপনার কাছে কিন্তু একই সাথে এই দুইটা এবং ডাব্লিউ মানে তিনটা বেগ কিন্তু একসাথে নাই। আপনার বেগ হচ্ছে হয় এই দুইটা আছে অথবা এইটা আছে। এখন আমি যখন সামনের দিকে কতটুক যাচ্ছে এইটা হিসাব করব, এটা নিয়ে অ্যানালাইসিস করব, তখন আমার এই বেগটা নিয়ে কাজ করার তুলনায় এই দুইটা বেগ নিয়ে কাজ করা সহজ। এখন ভাই কেমনে সহজ? কারণ দেখেন প্রথমত এই যে ভি বেগটা এটা তো শুধু ঠেলে উপরের দিকে উঠাচ্ছে, মানে নদী পার হওয়ার জন্য সাহায্য করতেছে। ওটা তো আমাকে সামনের দিকে ঠেলতেছে না। আমি এক্স পরিমাণ গেছিলাম কি সামনের দিকে গেছিলাম। তাহলে সামনের দিকে যাওয়ার জন্য আমার এই ভি বেগটা কোনোই সাহায্য করে না। তাহলে সামনের দিকে যাওয়ার জন্য একমাত্র কোনটা সাহায্য করতেছে? ইউ। ইউ পুরাটাই কি সামনের দিকে, তাহলে এই ইউ বেগের কারণেই আমি সামনের দিকে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এই বেগের জায়গায় ইউ বসাইছি। আচ্ছা, এবার আসেন টি। আমার কতটুকু সময় লাগছে এই যে আমি যে এখান থেকে আস্তে 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 গেলাম, বা ইউ বেগটা যে আমাকে সামনে এইটুকু নিয়ে গেল, এক্স পরিমাণ নিয়ে গেল, এটা কতটুকু সময় গেছে? তাহলে নদীটা পার হইতে যতটুকু সময় লাগছে ততটুকু সময় তো নৌকাটা চলছে। তাহলে নৌকাটা চলছে কি যতক্ষণ পর্যন্ত নৌকাটা এই পার থেকে ওই পারে যায় ততক্ষণ পর্যন্ত নৌকাটা চলছে। তাহলে ওই টাইমটাই আসলে কি ছিল? টি, মিনিমাম টাইম, যেটা ডি বাই ভি আমরা একটু আগে বের করছিলাম। তাহলে এইটুকু সময় হচ্ছে আমার ইউ বেগের কারণে নৌকাটা সামনের দিকে এক্স পরিমাণ গেছে। তাহলে এক্স ইকস টু টি ইকস টু ডি বাই ভি, বা এক্স ইকস টু ইউ ইন্টু ডি বাই ভি। তো আপনারা অনেক সময় যেটা কনফিউজড হয়ে যান সেটা হচ্ছে ভাই যে এস ইকস টু ভিটি সূত্র লিখতেছেন, তো এখানে আপনি একবার লিখলেন ভি এর জায়গায় ডাব্লিউ, একবার লিখলেন ইউ, তো এটা এরকম কেন? সো এটা একটু ভাইয়া বলে দিই, ফিজিক্স হচ্ছে কখনোই মুখস্থ না, যে ভাইয়া এটা এরকম এসি কস টু ভিটি, এটা ভি এর জায়গায় অলওয়েজ ভি হবে, ভি এর জায়গায় হচ্ছে অলওয়েজ হচ্ছে ডাব্লিউ হবে, এরকম কিছু না। এইটা আপনাকে কেসটা বুঝতে হবে, কখন কোন কেস আসতেছে ওই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। আমি দুইটা পাশাপাশি দেখাই, তাহলে দেখবেন আপনাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে।
কথা বলবো? ও আচ্ছা, কথা সাউন্ড শোনার জন্য নয়েজ হচ্ছে, এখনো নয়েজ হচ্ছে, এখন ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দুইটা কেস যদি একটু পাশাপাশি আঁকি, একটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, একটা হচ্ছে মিনিমাম টাইম, কোন ক্ষেত্রে লব্ধি বেগটা কত হয় আমরা তো আগে থেকেই দেখছি এগুলো। দেখেন, আমরা প্রথমবার কি বের করছিলাম? প্রথমবার যখন আমাকে এই যে এস ইকুয়ালস টু ভিটি সূত্র, এটা আমরা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করছি? নদী পার হওয়ার জন্য। সো নদী পার হতে, নদী পার হতে, নদী পার হওয়ার সময় আপনি কোন দূরত্বটা পাড়ি দিচ্ছেন, কোনটা আপনার সরণ? আপনার সরণ হচ্ছে এই দিকে। আপনার সরণ কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে সরণটা কত? ডি। আপনি যখন সরণটা এই দিকে, তখন কি এই দিকের বেগ আপনি চিন্তা করবেন, তাই না? আপনার সরণ এই দিকে, তখন কি আপনি এই দিকের বেগ চিন্তা করবেন? অবশ্যই না। এখন এখানেও আপনার দুইটা কেস, আপনি আসলে কি করতে পারেন? আপনার কাছে কেস আছে দুইটা। আপনি হয় এইটা চিন্তা করতে পারেন, ইউ আছে, ভি আছে, এইটা চিন্তা করতে পারেন, অথবা এই দুজনের পরিবর্তে একটা মাত্র বেগ আছে, ডাব্লিউ, এইটা আপনি চিন্তা করতে পারেন। এখন আপনার জন্য এই যে এটা ইউ, এটা ভি, আর এটা হচ্ছে ডাব্লিউ, হয় এইটা অথবা এইটা, দুইটা, হয় আপনি এই দুইটা নিয়ে কাজ করবেন অথবা ডাব্লিউ নিয়ে কাজ করবেন। আপনি একই সাথে কিন্তু তিনটা নিয়ে কাজ করা অ্যালাউড না, কারণ দুইটাকে কনভার্ট করে একটা। বলছিলাম যে আপনি 10 টাকা 5 টাকার কয়েন আছে, অথবা আপনার লেস 15 টাকার চিপস আছে, আপনি একই সাথে মানে দোকানদারকে টাকা না দিয়ে লেস চিপস নিয়ে যাবেন, এটা তো পসিবল না। এখন দেখেন আমার কোনটা নিয়ে হিসাব করা সুবিধা, আমি কোন জায়গাটা পাড়ি দিতে যাচ্ছি, আমি সোজা ওই পারে যেতে চাচ্ছি। যদি সোজা ওই পারে যেতে চাই, হয় আমি এই দুইটা বেগ নিয়ে অ্যানালাইসিস করব অথবা এটা নিয়ে অ্যানালাইসিস করব। তাহলে সোজা ওই পারে যাওয়ার জন্য কোন বেগটা আছে? এইটা আছে, এটা নিয়ে কাজ করা ইজিয়ার। তাহলে তখন আমার এইটা বাদ, তাহলে এখন এটা যদি বাদ দিই তাহলে কয়টা বেগ আছে? শুধু একটা বেগ আছে, ডাব্লিউ। তাহলে আমার যাচ্ছি এইদিকে, এইদিকে বেগও আছে একটা, এই কারণে আমি এখানে ডাব্লিউ ইউজ করছি, ইনটু টাইম পাইছি। সো এরপর আমার এখানে চলে আসছে যে টাইম হচ্ছে টি ইজ ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ, ওই ডি বাই ডাব্লিউটাই আসছিল রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, ওকে। অথবা আমি আরেকটা, আর এখানে কি ছিল, এখানে হচ্ছে মিনিমাম টাইম। মিনিমাম টাইমে আমরা কি ছিল, আবারও সেম সূত্র, সরণ সূত্র ইজ ইকুয়ালস টু ভিটি। এবার আমাদের টার্গেট কি ছিল ভাইয়া? এবার আমাদের টার্গেট ছিল হচ্ছে আমি এই দিকে কতটুকু আগায় যাচ্ছি, সেটা ছিল আমার বের করা টার্গেট। তাহলে এখন হচ্ছে নদীর পার বরাবর সরণ, আপনি যদি পার বরাবর সরণটা বের করতে চান, তাহলে আপনাকে দূরত্ব বের করতে হচ্ছে কি, এইটা, এইটা হচ্ছে এক্স বসাইছেন। এখনো আপনার হাতে কয়টা অপশন আছে? আপনার হাতে দুইটা অপশন আছে। কি কি অপশন ভাইয়া? আপনার হাতে অপশন আছে হয় এইদিকে ইউ, এইদিকে ভি, ইউ আর ভি, এই দুইটা বেগ আছে, অথবা এই দুজনের পরিবর্তে একটা মাত্র বেগ আছে, এইটা হচ্ছে আপনার ডাব্লিউ। এখন আপনাকে চিন্তা করতে হবে এই বেগের জায়গায় আপনি কোনটা বসাবেন। আগে আপনি চিন্তা করেন আপনি আসলে কোন দিকে সরণ নিছেন। আপনি সরণ নিছেন হচ্ছে এই বরাবর সোজা সামনের দিকে। তাহলে সোজা সামনের দিকে নেওয়ার জন্য এই দুইটাকে নিয়ে কাজ করা সহজ নাকি এটাকে নিয়ে কাজ করা সহজ? অ্যান্সার হচ্ছে এটাকে নিয়ে কাজ করা সহজ, কারণ এই দিক বরাবর একটা বেগ দেখাই যাচ্ছে। তখন আপনি এইটা পুরাপুরি বাদ, এটা হিসাব থেকেই বাদ, এটা আপনি চিন্তাই করতেছেন না। এখন আপনার এই দুইটা বেগ আছে, এর মধ্যে একটা বেগ সোজা উপরের দিকে, সে তো আপনাকে সামনে নিতে কোনোই হেল্প করে না। তাহলে একটা মাত্র বেগ আছে ডাব্লিউ, ওই আপনাকে সামনের দিকে নেওয়ার জন্য হেল্প করতেছে। তাহলে এই জন্য আপনি ডিরেক্টলি ওই বেগটা বসাইছেন। আর টাইমের জায়গায় আপনার নদী পার হইতে যে সময়, সেই টাইমটা ইউজ হয়েছে, দ্যাটস মিন্স ডি বাই ভি। তো এইভাবে হচ্ছে সূত্রগুলো আসছে। তো এইটুকু পর্যন্ত যদি কেউ বুঝে থাকেন, একটু ভাইয়াকে কমেন্ট করে জানাবেন যে ইয়েস, ইয়েস লিখবেন। যদি বুঝে থাকেন তাহলে একটু ইয়েস লিখবেন আমাকে কমেন্টে। ইয়েস লিখলেই বুঝবো আপনি বুঝতে পেরেছেন। ওকে, প্রথমে অনেকগুলো ইয়েস ইয়েস ইয়েস, যাক এখন হচ্ছে অনেকগুলো ইয়েস চলে আসছে, আলহামদুলিল্লাহ। ওকে, যাক অনেকে ধরতে পারছেন। তাহলে এবার আমরা এইটুকু যদি হয়ে থাকে, আমরা নদী নৌকার অঙ্ক সব শেষ করছি, নদী নৌকা সব কেস ডান। এবার হচ্ছে আমরা একটু এমসিকিউ তে যাই, পোল কোশ্চেনে যাব। ভাই একটা পোল কোশ্চেন লঞ্চ করবেন। তো আমরা একটা পোল কোশ্চেন লঞ্চ করে দিছি, পোল কোশ্চেন নাম্বার 1, আপনারা একটু দেখেন, দেখে শুনে অ্যান্সার করেন। হাতে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, সায়েন্সের ক্লাসে মাস্ট ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া কিন্তু করতে পারবেন না।
ভাইয়া হয়ে গেছে না মোটামুটি টাইম? ঠিক আছে, আমরা এন্ড করি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার দিতে পারছে 89 জন। 89 জনকেই কংগ্রেচুলেশনস। যারা পারেন নাই, ট্রাই করছেন, তাদেরকেও কংগ্রেচুলেশনস, ট্রাই তো করছেন। স্রোতের বেগের মান, স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগে। তাহলে এই কথাটা আসলে কি বুঝাইছে আপনাকে? এই কথা বুঝছে ভি হচ্ছে √2 অফ ইউ। স্রোতের বেগের মানে √2 গুণ মানের বেগে সাঁতার কেটে একজন সাঁতার নদীর অপর পারে সোজাসুজি পৌঁছাইছে। তার মানে কি মিনিমাম ডিস্টেন্স। তাহলে হচ্ছে নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ নির্ণয় করো। দ্যাট মিন্স আলফা ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা কি জানি? আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই √2 ইউ। তাহলে ইউ ইউ কাটা, cos ইনভার্স মাইনাস 1 বাই √2, এটা কত? 135। কোথায় আছে? সি। তাহলে সি কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে। দেখেন সিটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এইটুকু পেয়ে গেলাম। আমাদের কি লিডার বোর্ড টোড কিছু আছে? আচ্ছা, সমস্যা নেই। ওকে, আমরা পরে একটা আর অনেকগুলো পোল কোশ্চেন আছে আমাদের। ওকে, তাহলে আমরা এইটা মোটামুটি পারলাম, তাই তো? এই ব্যাখ্যাটা আশা করি সবাই ধরতে পারছেন। সহজ ছিল কিন্তু, জাস্ট আগের ক্লাসটুকু যারা রেগুলার করছেন তারা সময় নিয়ে একটু চেষ্টা করলেই পাবেন। এটা ফার্স্টে আসছিল 2007-8-এ। এরপর আমরা একটা গাণিতিক সমস্যা করব। বলছে একটা নৌকার বেগ এত, নদীর স্রোতের বেগ এত, বুঝতে এত, কত সময় অপর পারে পৌঁছানো যাবে? সো এইটা ইজি, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এটাতে স্পেশালিটি কিছু নাই, এটা আমরা আগেই করছি এই টাইপের প্রবলেম। আচ্ছা, এইটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে, যেহেতু এই টাইপের প্রবলেম মোটামুটি ডান আমাদের। আচ্ছা, এটাও হোমওয়ার্ক। এগুলো সবগুলাই এখন পারবেন, যদি ট্রাই করেন সবগুলাই পারবেন। আমরা হচ্ছে এই প্রবলেমটা নিয়ে একটু কাজ করব, দেখি এটার স্পেস পাই কিনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদেরকে বলা আছে চিত্রে বিসি নদী, বিসি নদীর কিনারা ঘেঁষে চলা একটি রাস্তা হলো এবি, মানে নদীর পার বরাবর এইটুকু হচ্ছে একটা নদী, এইটুকু হচ্ছে ডি, ওই যে নদীর প্রস্থ, আর এখানে আছে রাস্তা। এটা হচ্ছে একটা রাস্তা, নদীর পার বরাবর একটা রাস্তা গেছে, ওইখানে হচ্ছে এবি একটা হচ্ছে রাস্তা। আচ্ছা, নদীতে স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে 2, এটা কি? এটা হচ্ছে ইউ। এবং মাঝির বেগ এটা হচ্ছে ভি। ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে এটা এটা কি দেওয়া? এটা হচ্ছে ভি। রাস্তায় গাড়ির বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তো গাড়ির বেগটা কত? গাড়ির বেগটা হচ্ছে, এইদিকে গাড়ি কতটুকু বেগে যাচ্ছে সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এগুলো দেওয়া আছে। মাঝি সর্বনিম্ন কত সময় নদী, সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দিতে পারবে? আমরা জানি যে সর্বনিম্ন টাইমে যদি নদী পাড়ি দিতে হয়, টি মিনিমাম টাইম, সেটা আসলে কি ছিল? ডি ডিভাইডেড বাই ভি, এটা আমরা পড়ে আসছি। তো আমাদের বিসি, বিসি এই যে নদীটার, এই যে বিসি যে অংশটা, এইটুকু হচ্ছে নদী, তাই না? নদী হচ্ছে কতটুক বলছে? বিসি। আচ্ছা, নদীটা হচ্ছে এইটুকু, অন্য কালার দিয়ে দেখাই না, হয়তো আপনারা চিত্রে গুলায় ফেলবেন। এই যে নদীটা হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে নদী।
সো এই ডি সেটাই হচ্ছে বিসি, সেটা কত দেওয়া 0.5 কিলোমিটার বা হচ্ছে 500 মিটার। আর রাস্তা আসলে কতটুক? রাস্তা আসলে এই যে এইটুকু আর কি, এইটুকু হচ্ছে রাস্তা। আচ্ছা, তাহলে আমাকে ফার্স্টে বলছে যে বি থেকে সি নদীটা পাড়ি দিতে হবে, নদীটা পাড়ি দিতে হবে। তো নদীটা মিনিমাম টাইমে পাড়ি দিতে কতটুক সময় লাগবে সেটা জানতে চাইছে। তো ডি কত দেওয়া আছে? ডি হচ্ছে 500 মিটার, আর নৌকার বেগ বা মাঝির বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত আসে আমরা একটু বের করব সবাই। 500/4, 125 সম্ভবত, হ্যাঁ 125 সেকেন্ড। সো এটার অ্যান্সার আসবে 125 সেকেন্ড। আশা করি এইটুকু বের করে ফেলতে পারছেন সবাই। তারপর বলছে হ্যাঁ 125, এই যে অনেকে চলে আসছে, গুড। গাড়ি যখন এ অবস্থান থেকে সি অবস্থানে যাবে, এই অবস্থান থেকে সি অবস্থান, গাড়ি যখন এ অবস্থানে, তখন সি অবস্থান থেকে বি অবস্থানের জন্য যাত্রা করা নৌকা যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা বিশ্লেষণ করো। আচ্ছা, বুঝতে পারছি। এখানে তাহলে ব্যাপারটা কিরকম? নৌকাটা তো এদিকে রওনা দিছে, ঠিক আছে, আর এখানে কি হয়েছে? গাড়িটা হচ্ছে সামনের দিকে আগাচ্ছে, গাড়িটা সামনের দিকে আগাচ্ছে। তাহলে গাড়িটা আগাচ্ছে, নৌকাটা সামনের দিকে যাচ্ছে। এখন এখানে একটা প্রশ্ন বলছে, সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা দিছে। এখন উদ্দেশ্যে যদি যাত্রা দেয় তাহলে আসলে কি হইতে হবে? যে আমাদের তখন কিন্তু মিনিমাম টাইমে রওনা দেওয়া যাবে না। দেখেন এখানে বলছে একজন মাঝি এত বেগে নৌকা চালাচ্ছেন রাস্তায়, এবং বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়, এবং রাস্তার গাড়ি বলছে, রাস্তার গাড়ি 40 সেকেন্ড, 40 সেকেন্ড কি দিছে? যাত্রা বিরতি দিছে। এখন প্রথমে আমরা দেখি যে এ থেকে বিতে আসতে গাড়ির কত সময় লাগে। T is equals to কি? S by V। ওর দূরত্ব কতটুক? 1.2 কিলোমিটার, দ্যাট মিনস 1200। আর ওর বেগ কত ছিল? গাড়ি কত বেগে যাচ্ছে? 15। তাহলে আমরা কত সেকেন্ড লাগে? 1200/15, তাহলে হচ্ছে 80 সেকেন্ড। তাহলে দেখেন 80 সেকেন্ডে হচ্ছে এই গাড়িটা ওই বিতে যায় পৌঁছায়, 80 সেকেন্ডে সে ওইখানে যায় পৌঁছায়, তারপর কি আরো 40 সেকেন্ড ওয়েট করে। তাহলে আমার 80 সেকেন্ড থেকে শুরু করে, 80 সেকেন্ড থেকে শুরু করে 120 সেকেন্ড, মানে আগামী 40 সেকেন্ড, 80 প্লাস আরো 40, এইটুকু সময়ের মধ্যে যদি নৌকাটা ওই পারে এসে পৌঁছাইতে পারে, তাহলে কি নৌকার যে লোকজনগুলো, আরোহীগুলো, তারা হচ্ছে তখন ওই গাড়িতে যায় উঠতে পারবে। অর্থাৎ গাড়িটা তো এখানে আসছে 125 সেকেন্ডে, 180 সেকেন্ডে চলে আসছে, তাই না? কি আমার অ্যান্সারটা কি আসছিল? হ্যাঁ সরি, এটা তো আমি 15, 80 সেকেন্ড, হ্যাঁ 80 সেকেন্ড আসছে, গুড। তাহলে হচ্ছে 80 সেকেন্ডে তো সেখানে এসে বসে আছে, তারপর হচ্ছে আরো 40 সেকেন্ড বসে, তাহলে 80 থেকে 120, এইটুকু টাইমের মধ্যে যদি আমার এইরা এসে পৌঁছাতে পারে, মানে 120 সেকেন্ডের আগে যদি পৌঁছাইতে পারে ওই পারে, তাহলেই হচ্ছে তারা মানে আর কি গাড়িতে উঠতে পারবে। এখন দেখি কি হয়। গাড়িতে তাহলে কোথায় আসতে হবে? বিতে আসতে হবে। এখন যদি আমার এই সি থেকে বিতে আসতে হয়, তাহলে কি মিনিমাম ডিস্টেন্সে রওনা দিতে, মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দেওয়া লাগবে। কারণ আমি যদি মিনিমাম টাইমের জন্য পাড়ি দিই, তাহলে তো সে সোজা যাবে না, সে এরকম বাঁকা চলে যাবে। এখন দেখেন আমরা বলতে পারি নৌকা, নৌকার জন্য টি মিনিমাম ডিস্টেন্স পাড়ি দেওয়ার জন্য ইয়াটা কি? ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডি কত? ডি আমাদের ছিল হচ্ছে 500, ডি ছিল হচ্ছে আমাদের 500। তাহলে আমরা লিখবো হচ্ছে 500, কই জানি গেল, হ্যাঁ এই যে 500। আর আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখি কত আসে। 500 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে এটা চলে আসছে হচ্ছে 144.33 সেকেন্ড। তাহলে আমাদের 120-এর মধ্যে পৌঁছাইতে হইতো, বাট 144। তাহলে আমরা এখানে লিখবো, যেহেতু আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যেহেতু 144.33 এটা হচ্ছে গ্রেটার দেন 120, অতএব গাড়ি ধরতে পারবে না, গাড়ি পাবে না। ধরতে পারবে না লেখার জায়গা নেই, আমি লিখলাম জাস্ট গাড়ি পাবে না। তাহলে এইটুকু পর্যন্ত আমরা কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত যারা যারা ধরতে পারছেন আমাকে একটু কমেন্ট করে ইয়েস লিখবেন। ইয়েস লেখা দেখলেই বুঝবো যে আপনারা ধরতে পারছেন এইটুকু। আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানান। আর
ইম্পর্টেন্ট যে সকল স্লাইড গুলো যেগুলো ভাইয়া করাইছি আপনার কাছে ভালো লাগছে বা এক্সাইটিং মনে হচ্ছে নতুন কিছু, 8:50 পর্যন্ত, যেগুলো হচ্ছে মনে হয়েছে স্পেশাল, নতুন কিছু শিখছেন, ভাল লাগছে, মনে রাখার মতো, ওগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন। পোস্ট করলে করেন, না করলে না করেন, আপনার ইচ্ছা, বাট নিজের কাছে যেন সংরক্ষণে থাকে। অনেকগুলো ইয়েস চলে আসছে, ধন্যবাদ। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা, এটা তো করছি, এটা লাগবে না, সমস্যা নেই, অন্য একটা টাইপের কিছু দিতে যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে পোল কোশ্চেন 3। ভাইয়া পোল কোশ্চেন 3 লঞ্চ করা লাগবে। আমরা একটা পোল কোশ্চেন লঞ্চ করতেছি আপনাদের জন্য, পোল কোশ্চেন 3। এটাতে আমরা কাটায় কাটায় 1 মিনিট টাইম দিব ওদেরকে। এই কোশ্চেনটা যে পারবে, সে যদি এই ফ্লোতে পড়ালেখা করে যেতে পারে, আমি শুভ ভাইয়া কথা দিচ্ছি সে বুয়েটে চান্স পাবে। যদি আপনি এই কোশ্চেনটা পারেন এবং এই কোশ্চেনটা পারার জন্য এই কয়েকদিন যতটুকু এফোর্ট দিয়ে পড়ছেন, সেই এফোর্টটা যদি কন্টিনিউ করতে পারেন, আপনি বুয়েটে চান্স পাবেন। আমি শুভ ভাইয়া বলতেছি, কথা দিচ্ছি। তো 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে পারতে হবে। বুয়েট ভর্তি পরীক্ষায়, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আপনাকে টাইমের শর্টেজ থাকবে। টাইমের মধ্যে কে ফাইট করে সলভ করতে পারে সেটাই চ্যালেঞ্জ। 10 সেকেন্ড এক্সট্রা দিন, কথা বলছি তো। ঠিক আছে, আচ্ছা। 90 জন পারছে, কংগ্রেচুলেশন 90 জনকে। তো এনাম ভাইয়ের সাথে সেদিন কথা হচ্ছিল আবার। তো মানে এনাম ভাই বলতেছিল যে অনেক স্টুডেন্টই ক্লাসের মধ্যে, মানে ক্লাস আমরা একটু এক্সটেন্ড করলে, টাইমে না কুলাইলে বলে যে ভাই কখন শেষ করবেন, কখন শেষ করবেন। তো ভাই আমার সাথে শেয়ার করতেছিল যে বুয়েটে আসলে সিট আছে কয়টা, বুয়েটে সিট আছে 1250 বা 1300 সর্বোচ্চ। তো বাংলাদেশে আসলে কলেজ আছে কয়টা, কলেজ কি 1300 আছে নাকি আরো বেশি আছে? আমি হচ্ছে আরো অনেক বেশি আছে, 3000, 4000 বা 5000 কলেজও থাকতে পারে। তো প্রতিটা কলেজে, মানে ভালো কলেজই আছে ধরেন 1500-2000 মতো। তো প্রতিটা ভালো কলেজের ফার্স্ট বয়ও যদি ট্রাই করে, প্রতিটা ভালো কলেজের ফার্স্ট বয়ও কিন্তু চাইলে বইটা ঢুকতে পারবে না, কারণ বইটা সিট আছেই 1200-1300টা। তাহলে আপনাকে যদি বেস্ট জায়গায় যেতে হয়, তাহলে বেস্ট এফোর্টটা দিতে হবে। আর 10 জন, 100 জন যেভাবে এফোর্ট দিচ্ছে, মানে প্রতি 100 জনের মধ্যে হয়তো একজন বইটা চান্স পাবে। আর বাকি 99 জন যদি বলে যে আমি এটা পারবো না, এটা পারবো না, আপনাকে 99 জনের থেকে আলাদা হইতে হবে, তাহলে আপনি এটা পারবেন। আমি তো লিডার বোর্ডের নামগুলো বলবো। প্রথমে আছে মোহাম্মদ সাজিদুর রহমান, তারপর আছে চৈতি মজুমদার, সাদিয়া ইসলাম, ফারিহা ফাহিম, জায়েদ মোহাম্মদ তাজ, মোহাম্মদ ওবায়দুল্লাহ, তারপর আছে আফিফা হোসেন, মাহমুদুল ইসলাম, সামিম আরা সুপ্তি, অনিক শিকদার, তারপর 11তে আছে আজমাইন আদিল, তারপর আছে রিফাত আলম অনিক, ইমতিয়াজ উদ্দিন রাকিব, জাসিয়া ইসলাম আরিশা, এবং 15তে আছে সাইমা সাইমুম। ওকে, তাহলে আমাদের প্রবলেমটা আসলে খুব একটা টাফ ছিল না, জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটু ঘুরানো ছিল। ঘুরানো কি ছিল দেখেন, আমাকে বলছে চিতে আলোকে নদী প্রবাহিত হচ্ছে স্রোতের বেগ, তার মানে এইটা আসলে কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। লব্ধি বেগ আর মানে হচ্ছে ডাব্লিউ, নৌকার বেগ হচ্ছে কিউ মানে হচ্ছে ভি। তো বলছে আর এবং কিউ অর্থাৎ ডাব্লিউ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। তাহলে এই বিটাটা, মানে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে কত, এই অ্যাঙ্গেলটা দিয়েছে হচ্ছে 30 ডিগ্রি, আর এটা তো আমরা জানি 90 ডিগ্রি। আর টোটাল অ্যাঙ্গেলটা কত, আলফা। তার মানে আলফা আসলে কত, 30 প্লাস 90, দ্যাট মিনস 120। এখন দেখেন আমরা জানি কি, কজ আলফা হচ্ছে মাইনাস ইউ বাই ভি। কজ আলফা কত,
cos 120, তো মাইনাস ইউ কত দেওয়া ছিল 9, v কত বের করতে বলছে, তাহলে cos আলফার মান কত মাইনাস হাফ, মাইনাস 9/v, মাইনাস মাইনাস কাটা, v ইকুয়ালস টু 9 ইন্টু 2, দ্যাট মিনস 18। এই 18ই হচ্ছে আমাদের অ্যান্সার, কোথায় আছে খতে, রাইট অ্যান্সার হচ্ছে খ। এই যে এইভাবে হচ্ছে হয়েছে, ঠিক আছে। যারা বুঝতে পারেন নাই স্ক্রিনশট নিতে চাইলে একটু নিয়ে রাখেন, তাহলে আপনার জন্য পরবর্তীতে সুবিধা হবে। আমরা সবসময় পোস্ট করতে বলি, প্রথম দিকে একটু বেশি বলবো, পরের দিকে হয়তো আমাদের আর বলার মতো সেই সুযোগটাও হবে না। আর পোস্ট করাগুলো আপনাদের নিজেদেরকে উদ্দীপনা দিবে, পড়াশোনার ট্র্যাকে রাখতে সাহায্য করবে, যদি সময় পান করবেন আর কি। ওকে, আমরা এরপর আরো অনেকগুলো সম্মত পোল কোশ্চেন আছে, বাট ভাইয়া ওই পোল কোশ্চেন গুলোর দিকে যাচ্ছি না। পোল কোশ্চেন গুলো হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য। অনেকগুলো পোল কোশ্চেন বানায় আনছিলাম, আপনার আমাদের নলেজ টিমের ভাইয়াপুরাও হেল্প করছে, বাট হচ্ছে যে সময় পাচ্ছি না। আমরা এখন চলে যাব হচ্ছে নতুন একটা টপিকে, এটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। আমরা 8:50 শেষ করবো ইনশাল্লাহ। আর যদি কারো এরকম হয় যে ভাইয়া আমার 9টার দিকে, আচ্ছা ওদের ভাইয়া কি 9টার দিকে আরেকটা ক্লাস আছে, এইচএসসি 26 এ আরেকটা ক্লাস আছে, তো 9টার দিকে আপনাদের আরেকটা ক্লাস আছে। যদি কেউ বেশি এক্সস্টেড ফিল করেন, টায়ার্ড ফিল করেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো লাস্টের 15-20 মিনিট নাও দেখতে পারেন, আমি আমার সময়ের জন্য করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি বাকি 15-20 মিনিট হয়তো আরেকদিন রেকর্ড দেখে নিলেন, পরের ক্লাসটা যেটা আগামীকালকের মধ্যে দেখতে হবে। আর যদি হচ্ছে পারেন কন্টিনিউ করতে এনার্জি নিয়ে, তাহলে আপনার জন্যই সুবিধা। ভেক্টরের বিয়োগ, আমরা তো ভেক্টরের যোগ দেখছি তাই না, লব্ধি বের করা, মানে ভেক্টরের যোগ বলা মানে তো হচ্ছে লব্ধি বের করা। তো লব্ধি বের করার জন্য আমরা সব থেকে পাওয়ারফুল টেকনিক কি দেখছি, সামান্তরিক সূত্র, অথবা আমরা দেখছি কি উপাংশ সিস্টেম। সো লব্ধি বলি মানে সামান্তরিক সিস্টেম বলি, উপাংশ সিস্টেম বলি, যেই সিস্টেমে বলি না কেন দুইটাই বেশ ভালো। আমরা দুইটা কোনটা বেটার এটা আগে থেকে বলা যায় না, অঙ্কটা দেখে বুঝতে হয় কোন ওয়েতে অ্যাপ্রোচ করলে বেটার হবে। শুধু দুইটা থাকলে মোস্ট অফ দা কেসে সামান্তরিক সূত্র বেশি ইজি। আর যদি দুইটার বেশি থাকে, 3, 4, 5, 6টা, যেমন গতদিন হোমওয়ার্ক দিচ্ছিলাম আপনাদেরকে 6টা ভেক্টরের জন্য লব্ধি বের করা, তো একাধিক ভেক্টর থাকলে তখন উপাংশ সিস্টেমটা হচ্ছে ইজি হয় বা বেটার হয়, দ্রুত করা যায়। এখন আমরা ভেক্টরের বিয়োগ দেখব। ধরেন দুইটা ভেক্টর আছে, আমি দুইটা ভেক্টরকে একটু চিত্রে ডিফাইন করি। ধরেন এইটা একটা ভেক্টর, আর আরেকটা ভেক্টর আছে হচ্ছে এইরকম, ঠিক আছে। তো এইটাকে আমি বললাম এ ভেক্টর, আর এটাকে ধরলাম আমি বি ভেক্টর। মাঝখানের অ্যাঙ্গেলটা আমি বলে দিলাম 30 ডিগ্রি। এখন আপনাকে যদি লব্ধি বের করতে বলে, লব্ধি নরমালি কি থাকে, আর ইকুয়ালস টু এ প্লাস বি, এরকমই তো থাকে তাই না, যে দুইটা ভেক্টরকে যুক্ত করলে কত হয়। কিন্তু আমি ধরেন লব্ধি চাই না, আমি কি চাই না, আমি হচ্ছে ধরেন লব্ধিটা আপনার কাছে চাচ্ছি না, আমি লব্ধি চাচ্ছি না। আমি কি চাচ্ছি ভাইয়া, আমি চাচ্ছি এ মাইনাস বি ইকুয়ালস টু 1, এ থেকে বি এর বিয়োগফল করলে কত হয়, দুইটা ভেক্টর একটা থেকে আরেকটাকে বিয়োগ করলে কত হয় সেটা আমি চাচ্ছি, ঠিক আছে। যারা 8:50 পর্যন্ত ধরে থাকতে পারবেন, তারা লাস্টে দিয়ে কিছু নতুন জিনিস শিখবেন, খুব ভালো লাগবে। যারা আর কি মনোযোগ দিয়ে ধরে রাখতে পারবেন, তাদের জন্য এই জিনিসটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এ মাইনাস বি, আর যারা এখন লিভ নিবেন নিতে পারেন, সমস্যা নেই। বাট আগামীকালকে আমাদের আরেকটা ফিজিক্স ক্লাস আছে আমার সাথেই, সেই ক্লাসের আগে যেন বাকি অংশ যেটা মিস যাবে সেটা করে নেন, সেটা অবশ্যই আপনার প্রতি সাজেশন থাকবে। এ মাইনাস বি, তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি দেখেন, আমরা এভাবে বলতে পারি এ মাইনাস বি যে কথা, এ প্লাস মাইনাস বি একই কথা না, অ্যান্সার হচ্ছে অবশ্যই একই কথা। এখন দেখেন যে আমার এইটা যদি হয় বি ভেক্টর, এটা যদি হয় আমার বি ভেক্টর, তাহলে এটা কি বুঝেন যে এইটারে উল্টায় দিলেই আসলে কি চলে আসবে, এটারে উল্টায় দিলে আমার চলে আসবে হচ্ছে মাইনাস বি ভেক্টর। কারণ বিপরীত ভেক্টর আমরা কাকে বলছি, যার মান সমান কিন্তু দিকটা অপোজিট, তাকে কি আমরা বিপরীত ভেক্টর বলি। তো এটা যদি বি হয়, এটা কি মাইনাস বি হবে। এখন দেখেন মাইনাস বিও তার অন্য কিছু না, জাস্ট আরেকটা ভেক্টর, মাইনাস বিও তো অন্য কিছু না, জাস্ট আরেকটা ভেক্টর। তাহলে আমি ধরেন এই ভেক্টরটাকে আমি তাহলে কি বলতে পারি, এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরকে লব্ধি করলে কি চলে আসবে, আমার এই এ মাইনাস বি কত সেটা চলে আসবে। এখন আমি ধরেন এই মাইনাস বি, এটা কি আমি বললাম সি ভেক্টর, তাহলে আমি এভাবে বলতে পারি না এ প্লাস সি,
তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি করলেই আমার কি চলে আসবে ভাইয়া? এই দুইটা ভেক্টরের লব্ধি করলে আমার a মাইনাস বি কত সেটা চলে আসবে। এখন তাহলে আমি কিভাবে করব? আমি যেটা করব ভাইয়া, এই তো বি ভেক্টর আছে, বি ভেক্টরটাকে জাস্ট উল্টো দিকে বর্ধিত করে দিব। তাহলে এটাই কি, সে আমার সি ভেক্টরটা হবে। এখন তাহলে এইটাকে আমি বাদ দিব। তাহলে দেখেন, এইটা যদি 30 ডিগ্রি হয়, বুঝাই যাচ্ছে এটা কত ডিগ্রি হবে? 150 ডিগ্রি, কারণ দুইটা মিলে টোটালটা কত? 180। তাহলে দেখেন ভাইয়া, এইটা এ, এটা সি, এই দুইটা ভেক্টরের লব্ধি যদি আমি বের করি, এই দুইটা ভেক্টরের লব্ধি কি হবে? অলমোস্ট এইরকম কোন একটা দিকে হবে। এখন আমি ধরেন বলে দিলাম এ ভেক্টরের মান হচ্ছে, ধরেন বললাম এটা হচ্ছে 10, আর আমি বি ভেক্টরের মান যদি বলে দিই যে বি ভেক্টরের মান হচ্ছে ধরেন 6, তাহলে এটা কি সি ভেক্টরেরও মান হবে? কারণ বিপরীত ভেক্টর, তার তো মান সমান, জাস্ট দিকটা ঘুরে গেছে। তাহলে এ প্লাস সি, এই যে লব্ধিটা, এই লব্ধির মান আসলে কি হবে? রুট ওভার 10 স্কোয়ার 6 স্কোয়ার 2 10 6 cos 150, তাই না? তাহলে এখান থেকে মান কত পেয়ে যাব? আর অ্যাঙ্গেল যদি আমাকে বের করতে হয় লব্ধির কোণ কত, তাহলে কোণটাও আমি বের করে ফেলতে পারবো। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, কার সাথে উৎপন্ন কোণ ভাইয়া? এর সাথে উৎপন্ন কোণ। তাহলে এটাকে, এ কত ছিল? এ ছিল হচ্ছে আমাদের 10, আর এই যে সি এর মান আমরা কত বের করলাম? সি এর মান দেওয়া ছিল 6, এটার মানও কত? 6। তাহলে 10 এর সাথে উৎপন্ন কোণ, তাহলে সে নিচে একা থাকবে, 6 sin 150 6 cos 150। তাহলে এই দুটা মান আমরা একটু ক্যালকুলেটর সাহায্যে বের করে ফেলবো, বের করে আমাকে অ্যান্সার জানাবো। 5.66 আসছে, 5.66। আচ্ছা, আপনারা একটু জানান 5.66 আসছে কিনা সবার। আর অ্যাঙ্গেলটা কত আসছে? 32.07 বলতেছে, 32.07। তো আমাকে একটু সবাই কনফার্ম করেন যে এইরকম আসছে কিনা, আমি নিজেও একটু বের করি। রুট ওভার 10 স্কোয়ার 6 স্কোয়ার, এটা 5.66 আসছে, রাইট, এটা ঠিক আছে। পরেরটা একটু বের করা লাগবে। লাস্টেরটা কি আসছে যে tan ইনভার্স, তাহলে 31.986 সাইন, তাহলে এটা আসছে হচ্ছে একটু কাছাকাছি, খুব একটা চেঞ্জ না, হালকা একটু চেঞ্জ হবে। এটা আসছে হচ্ছে 31.98, তাহলে এটাও মোটামুটি ঠিকই আছে, খুব একটা চেঞ্জ না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা যাদের আসে তাদের ঠিক হয়ে গেছে। তাহলে এই ওয়েতে আমরা কি করতে পারি? দুইটা ভেক্টরের যোগ তো শিখছি, দুইটা ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হয় সেটাও শিখে গেলাম। যে আমাকে a মাইনাস বি দিল, দুইটা ভেক্টরের যোগ করলেও একটা ভেক্টর আসবে, বিয়োগ করলেও একটা ভেক্টর আসবে। সো আমাকে যদি কেউ বের করতে বলে যে এই যে a মাইনাস বি, আমাকে যদি কেউ বের করতে বলে যে ভাই a মাইনাস বি এটার মান কত, তখন আমরা এই ওয়েতে এটা বের করতে পারি। a মাইনাস বি যে কথা, a প্লাস সি একই কথা, বা a প্লাস মাইনাস বি একই কথা। আমরা মানও বের করলাম, দিকও বের করলাম, কোন দিকে আসছে না আসছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রসিজার। তাহলে এটা যারা বুঝতে পারছি, একটু হচ্ছে আমাকে কমেন্টে ইয়েস লিখবেন, ইয়েস লিখলে বুঝতে পারবো আপনাদের এইটা মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা, অনেকগুলো ইয়েস আলহামদুলিল্লাহ চলে আসছে। যাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার সাথে কানেক্টেড থাকার জন্য। তাহলে আমরা প্রথমে আপেক্ষিক বেগের সূচনা করতেছি। আচ্ছা,
HW স্ক্রিনশট নিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, HW গুলো স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেবো ইনশাল্লাহ। আমাদের দুইটা বস্তু আছে, এ বস্তুটা সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, আর বি বস্তুটা সামনের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। আপনাদেরকে আমি কমেন্টে জানতে চাচ্ছি আপনাদের থেকে, বি এর কাছে এ গাড়ির বেগটা কত মনে হবে? বি গাড়ির কাছে এ গাড়ির বেগ কত মনে হবে? ওকে, আমাকে অনেকে বলছে যে ভাইয়া এটা হচ্ছে 6 হবে, সবাই 6 জানাইছে, ভেরি গুড। তাহলে যখন পাশাপাশি দুইটা বস্তু চলে, ও 4-এ যাচ্ছে, ও 10-এ যাচ্ছে, বি এর একটু পর কি হবে? একটু পর যেটা হবে, ধরেন 1 সেকেন্ড পর ও কতটুক যাবে? 4 মিটার যাবে, আর ও কতটুক যাবে? 10 মিটার যাবে। তাহলে একটু পর সিনারিও যেটা ঘটবে, বি গাড়িটা আসবে হচ্ছে এইরকম জায়গায়, আর এ গাড়িটা যাবে হচ্ছে এইরকম জায়গায়। তাদের মাঝখানে ডিস্টেন্স কত হবে? 6 মিটার। তাহলে বি গাড়ি আসলে কি দেখবে? 1 সেকেন্ডে এ গাড়িটা ওর থেকে 6 মিটার দূরে চলে গেছে, মানে আমার থেকে ও হচ্ছে 6 মিটার পরিমাণ প্রতি সেকেন্ডে 6 করে দূরে চলে যাচ্ছে। তার মানে কি আমার সাপেক্ষে ওর বেগটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তো বি এর সাপেক্ষে এর বেগ, বা বি এর কাছে এর বেগ কত মনে হবে? এইটাকে আমরা এভাবে প্রকাশ করি, ভি এ বি। তাহলে মাথায় রাখবেন, এইখানে যে থাকে, মানে সেকেন্ডে যে থাকে, সেটা হচ্ছে কার সাপেক্ষে, আর প্রথমে যে থাকে সেটা হচ্ছে কার বেগ। তাহলে বি এর সাপেক্ষে এর বেগ, যার বেগ সে প্রথমে থাকে, যার সাপেক্ষে সে পরে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এবার বললাম এটাও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটাও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এবার আমাকে একটু বলেন তো ভাইয়া, ভি এ বি কত আসবে? ভি এ বি এর মান যদি আমরা বের করি, যে বি এর সাপেক্ষে এর বেগ, দুইটা সমান বেগে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ড পরে কি দেখবে? ও যতটুক গেছে, এও ততটুক গেছে, দুজন একই জায়গায় থাকবে। তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের সরণ বা বেগ দুইটাই হচ্ছে কত? 0। বা আমি যদি বলি ভি বি এ, সেটাও কত আসবে? 0 আসবে, তাই না? এই যে সবাই 0 কমেন্ট করছে, থ্যাংক ইউ। তাহলে এর পরের এক্সাম্পলটা যদি চিন্তা করি, এর পরের এক্সাম্পলটা হচ্ছে, এখানে হচ্ছে ধরেন আমাদের এ আছে, বি আছে, এ আর বি দুইটাই আছে। তো এ হচ্ছে ধরেন এদিকে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, আর বি উল্টো দিক থেকে আসতেছে 7 মিটার পার সেকেন্ড বেগে। এখন যদি আমি বলি ভি এ বি, সেটার মান কত হবে? 10 থেকে 7 বিয়োগ করলে 3, এরকম কিছু নাকি কি হবে? কি মনে হচ্ছে আপনাদের? 17। মাহিদুল সবার আগে কমেন্ট করছে, এক্স্যাক্টলি। এখন যেটা হবে 10 মাইনাস মাইনাস 7, তাহলে এখান থেকে চলে আসবে 17 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে যখন দুইটা গাড়ি পাশাপাশি চলে, বা দুইটা বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুর বেগ মাপার চেষ্টা করে, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ যখন মাপি, সেটাকে আমরা কি বলি? আপেক্ষিক বেগ। একজনের সাপেক্ষে আরেকজনের বেগ মাপা, সেটাই আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মাপার সময় আমরা সর্বদা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব, তার বেগটা বাদ দিয়ে দেব। দেখেন ভাইয়া কি বললাম, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব, তার বেগকে বাদ দিয়ে দিব। কিভাবে? দেখেন, একটু আগে এখানে কি বের করছিলাম? ভি এ বি। সো ভি এ বি এর মান কত ছিল? ভি এ বি এর মান আসছিল হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড। এটা কিভাবে আসছে? এটা আসছিল হচ্ছে এই যে 10 মাইনাস 4, তখন আসছিল 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন, বি এর সাপেক্ষে বের করছি, বি এর বেগটাকে বাদ দিয়ে দিছি, 4 বাদ দেওয়ার পরেই তো 6 পাইছি। তারপর পরের কেসে আসেন,
এটা যখন আমরা বলছিলাম 0 আসবে, কোত্থেকে আসছে, যে 10 মাইনাস 10 0 আসছে, 10 মাইনাস 10 0 আসছে। বি এর সাপেক্ষে বের করছি, বি এর বেগটাকে বাদ দিয়ে দিছি। এখনো কি বি এর সাপেক্ষে বের করতেছি, বি এর বেগটাকে বাদ দিয়ে দিছি। তবে শুধুমাত্র স্কেলারের মতো বাদ দিলেই হয় না, দিক সহ বাদ দিতে হয়। যদি দিক সহ বাদ না দিতাম তাহলে তো 10-7ই লিখতাম। কেন 10-7 লিখছি? কারণ এখন তো তার দিকটা এইদিকে না, দিকটা উল্টা দিক, উল্টা দিক বোঝানোর জন্যই তো ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা এক্সট্রা অ্যাড করছি। তাহলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, যার সাপেক্ষে, আচ্ছা এই কথাটা আমি আরেকটা ইয়াতে লিখবো। খুবই 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 ইম্পর্টেন্ট কথা, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার বেগটা ভেক্টরিক্যালি বিয়োগ করব। কেন? ভেক্টরিক্যালি যদি বিয়োগ না করতাম তাহলে তো এখানে 10-7ই লিখতাম, 3 হইতো অ্যান্সারটা। -7 লিখছি দিকটাকে কাউন্ট করে, দিক কাউন্ট করলে সেটা আসলে কিভাবে চিন্তা করতেছি, ভেক্টরিক্যালি চিন্তা করতেছি। তাই তো আমার -7 সহ হয়ে 17 আসছে। তাহলে আপেক্ষিক বেগ নির্ণয়ের সময় যার সাপেক্ষে বেগটা বের করব তার বেগটাকে ভেক্টরিক্যালি বাদ দিয়ে দিব। ঠিক আছে, এইটুকু মনে রাখি। এবার আমরা একটা অঙ্ক করে ক্লাসটা শেষ করে দিব। খুব দ্রুত একটা জিনিস খেয়াল করেন, এইদিকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির বেগ হচ্ছে VR, এটার মান আমি ধরলাম 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একজন লোক, সে হচ্ছে সোজা সামনের দিকে দৌড়ায় যাচ্ছিল, মানুষের বেগ হচ্ছে ভি ম্যান, সো VM লিখলাম, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখেন, এই লোকটার উপর বৃষ্টি এসে পড়ছে, লোকটার উপর বৃষ্টি এসে পড়তেছে। যদি একটা লোক সোজা দাঁড়ায় থাকে, লাইক সোজা দাঁড়ায় আছে, বৃষ্টি সোজা পড়তেছে, তাহলে ছাতাটা এমনি সোজা ধরলেই হবে, বৃষ্টির হাত থেকে রেহাই পাবে। বাট লোকটা এখন দৌড়াচ্ছে, দেখবেন আপনি যদি বাইকের মধ্যে উঠেন বা সাইকেলের মধ্যে উঠেন, যখন আপনি যদি একদম সোজা দাঁড়ায় থাকেন, একদম বৃষ্টি আপনার মাথায় সোজাভাবে পড়বে। কিন্তু যখন আপনি বাইকে উঠে দৌড় দিচ্ছেন, তখন আপনার কাছে মনে হবে যে আপনার মাথায় এরকম বাঁকা ভাবে, এরকম বাঁকা হয়ে বৃষ্টি পড়তেছে। কেন এটা হয়? কারণ এখানে দুইটা বেগ আছে, একটা হচ্ছে বৃষ্টির বেগ, একটা মানুষের বেগ। তো মানুষের কাছে বৃষ্টির বেগ কত বলে মনে হবে? এটাই কি ভি রেইন এম, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে ভি আর এম যখন আমি বের করব, এটা আসলে আমার কি ভি আর মাইনাস ভি এম, বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে তারটা বাদ দিতে হয়। এখন যদি আমাকে বাদ দিতে হয়, তাহলে আমি আসলে ভেক্টরিক্যালি করতে গেলে কি হয়, ওই যে ভি আর
প্লাস মাইনাস অফ ভি এম, এটা আমাকে করা লাগবে। এখন আপনি একটু চিন্তা করেন, এই দিকে আমার কি আছে, সরি, আমার এই দিকে হচ্ছে ভি রেইন কাজ করতেছে, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর আমি যদি বলি যে মাইনাস ভি এম, আমি ধরেন বললাম যে মাইনাস ভি এম, এটাকে ধরেন আমি ভি এক্স নাম দিলাম। তাহলে ভি এক্স যেটা, ভি এক্স আমার কোন দিকে কাজ করতেছে, এই দিকে। এটার মান কত, এটার মান হচ্ছে 20। তাহলে দুইটা ভেক্টর কাজ করতেছে, তাদের অন্তর্গত কোণ হচ্ছে 90, এটা লব্ধি করা লাগবে। তাহলে এই লব্ধি যদি বের করি, তাহলে আমার এখানে লব্ধির মান কত এটা দেখার কোনো দরকার নাই, জাস্ট লব্ধির কোণ কত সেটা আমি দেখব। অর্থাৎ লব্ধিটা কত কোণে হচ্ছে বিসিটা পড়তেছে সেটা আমাকে দেখা লাগবে। এইভাবে হচ্ছে ধরেন বৃষ্টিটা পড়তেছে, তাহলে এই বৃষ্টিটা উলম্বের সাথে, উলম্বের সাথে কতটুকু কোণ তৈরি করে সেটাকে থিটা বললাম। তাহলে দেখেন থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকবে, কার সাথে, 10 এর সাথে উৎপন্ন কোণ 10 প্লাস 20 sin 90 20 cos 90, করে দেখেন এটার মান যা আসবে 20/10 একই আসবে। tan ইনভার্স 20, এটা 63 আসার কথা, 63.4 ডিগ্রি। তাহলে দেখেন আমি পাইলাম যে মানুষের কাছে এটা কিন্তু আমি কার সাথে উৎপন্ন কোণ, 10-এর সাথে। এটা সবাই ভুল করবেন, খেয়াল করেন ভাইয়া, হাত নাড়াচ্ছি। 10-এর সাথে উৎপন্ন কোণ মানে উলম্বের সাথে উৎপন্ন কোণ, এটা বের করছি। কেন ভাইয়া উলম্বের সাথে বের করলাম, এটার কারণ হচ্ছে দেখেন তো, মানুষটা তো এইদিকে দৌড়াচ্ছিল, তাই না, মানুষটা এইদিকে দৌড়াচ্ছে। তাহলে এইটা তো হচ্ছে লব্ধি বেগটা, এটা কি মানুষের কাছে বৃষ্টিটা কত কত বেগে আসতেছে বলে মনে হবে। আমি মানুষ, আমি দৌড়াচ্ছি, আমি দৌড়াচ্ছি, আমার কাছে বৃষ্টিটা কত বেগে আসতেছে সেটাই তো আমি বের করলাম। আমার কাছে বৃষ্টিটা এই যে বলছিলাম না যে আমি যদি এইদিকে সোজা হয়ে দাঁড়ায় থাকি, আমি বৃষ্টি সোজা পড়বে আমার মাথার উপর, আমি সোজা ছাতা ধরলেই হবে। কিন্তু যখন আমি দৌড় দিব তখন কি হবে, বৃষ্টি আমার কাছে বাঁকা ভাবে পড়বে। দেখছেন আমরা বের করছি কিভাবে আসতেছে, বাঁকা আসতেছে না। লোকটা দৌড়াচ্ছিল কোন দিকে, লোকটা সামনের দিকে দৌড়াচ্ছে, আর তার মাথার উপর বৃষ্টি পড়তেছে কি, এইভাবে তার মাথার উপর বৃষ্টিগুলা পড়তেছে। এখন ছাতা ধরে আমরা কি করব, বৃষ্টির হাত থেকে রেহাই পাবো। তাহলে আমি ছাতা ধরার মাধ্যমে বৃষ্টির হাত থেকে রেহাই পেতে হবে। তাহলে ব্যাপারটা কিভাবে করব খেয়াল করেন, খুব দ্রুত, আমাদের হাতে সময় একদমই কম। ধরেন এই হচ্ছে লোকটা, এই হচ্ছে লোকটা, লোকটার মাথার উপর বৃষ্টি পড়তেছে, লোকটার মাথার উপর এইভাবে বৃষ্টি পড়তেছে। এখন চিন্তা করেন লোকটার মাথার উপর যদি এইভাবে বৃষ্টি পড়ে, তাহলে এই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য তাকে ছাতা ধরতে হবে কি, ঠিক এইভাবে তাকে ছাতাটা ধরতে হবে। তাহলে খেয়াল করেন আমি যে একটা লম্ব টানি, লম্ব টানলে খেয়াল করবেন এইটা যে অ্যাঙ্গেল হবে, এইটা যে অ্যাঙ্গেল হবে, এইটা কি ঠিক একই অ্যাঙ্গেল হবে, কারণ কি একান্তর কোণ। তাহলে আমার যদি নরমালি ছাতাটা আমি কিভাবে ধরি, নরমালি ছাতা ধরি হচ্ছে এইভাবে, নরমালি ছাতা আমার এভাবে ধরার কথা, এখন আমি কিভাবে ধরতেছি, একটু বাঁকা করে ধরতেছি। নরমাল লাইন থেকে আমাকে একটু বাঁকা করে ধরা লাগতেছে, কতটুকু বাঁকা করে ধরতেছে, এটাই তো থিটা। খেয়াল করেন এটা যদি থিটা হয়, এটাও কি থিটা। তাহলে আমি নরমাল অবস্থা থেকে, নরমালি আমি সোজা ধরি, এই সোজা থেকে আমাকে কতটুকু বাঁকানো লাগতেছে, থিটা। এই থিটাটাই তো আমরা বের করছিলাম, মনে আছে এই থিটাটা, এটা কত আসছিল, এটাই তো আসছিল আমাদের 63.4 ডিগ্রি। তাহলে আমি বুঝতে পারলাম ছাতা লম্বর সাথে, উলম্বের সাথে লিখি, ছাতা উলম্বর সাথে
63.4 কোণে ধরতে হবে। অর্থাৎ আমার নরমালি আমি ছাতা ধরতাম হচ্ছে সোজা, এইভাবে সোজা আমি ছাতা ধরতাম। এখন আমাকে কি করতে হচ্ছে, একটু বাঁকা ভাবে ছাতাটা ধরা লাগতেছে, এইরকম বাঁকা ভাবে ধরা লাগতেছে। তার আমি নর্মাল অবস্থা থেকে কতটুক বাঁকাইলাম, এই যে এইটুকু বাঁকাইছি, এইটুকুর কাজ সমান। এই যে বৃষ্টি আসতেছিল এদিক থেকে, এদিক থেকে বৃষ্টি আসতেছে, তাহলে এইখানে যে অ্যাঙ্গেল, এটা যদি 63 হয়, এটাও 63, তাহলে এই 63 কোণে যদি আমি ছাতাটা ধরি, তাহলে হচ্ছে যে আমি বৃষ্টির হাত থেকে রেহাই পাবো। এইটুকু পর্যন্তই আজকের ক্লাস। লাস্টে আর কোনো কথাবার্তা বলার নাই, জাস্ট হচ্ছে স্ট্র্যাটেজি দেখে নিবেন। আর থ্যাংক ইউ স্লাইড। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।